চ্যাপ্টার হচ্ছে তড়িৎচুম্বকত্ব। তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টার আছে, পদার্থের চুম্বক ধর্ম আছে, আর আছে তড়িৎচুম্বকীয় আবেশ, আর একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। মেইন 4টা চ্যাপ্টার বাকি আছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে 2 পেজের একটা চ্যাপ্টার পাবি, ওটাকে চ্যাপ্টার ধরছি না আমি, 2টো পেজ কোনো একদিন বলে দিলেই হয়ে যাবে। দেখ, তড়িৎচুম্বকত্ব চুম্বকত্ব চ্যাপ্টার থেকে মানে ম্যাগনেটিজমের মধ্যে থেকে সব থেকে বেশি কোশ্চেন আছে তড়িৎচুম্বকত্ব থেকে, ঠিক আছে? চুম্বকের পুরো একটা ইউনিট, এর মধ্যে সব থেকে বেশি কোশ্চেন আছে এই টপিকটা থেকেই, তড়িৎচুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। নামটা দেখ, ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রো কথাটা এসেছে কারেন্ট থেকে, ইলেকট্রন থেকে, আর ম্যাগনেটিজম চুম্বকত্ব। তার মানে বুঝতে পারছিস তড়িৎ প্রবাহের সাথে চুম্বকত্বের একটা রিলেশন আছে, তাই না? নাম অনুযায়ী এটুকু বুঝতে পারছি যে তড়িৎ প্রবাহের সাথে চুম্বকত্বের একটা সম্পর্ক আছে। তো কিভাবে সম্পর্কিত সেটাতে পড়ে যায়, আগে চুম্বক ক্ষেত্র নিয়ে একটু আলোচনা করে নিই। চুম্বক ক্ষেত্র জিনিসটা কি? আমরা চুম্বকের নাম তো শুনে এসেছি, ছোটো থেকে দেখেছি, তাই না? চুম্বক মানে পদার্থটা কি অ্যাকচুয়ালি? এমন একটা পদার্থ যার দিক নির্দেশন ধর্ম আছে, তাই না? চুম্বকের দিক নির্দেশক ধর্ম আছে। একে যদি সুতোয় বেঁধে আমি ঝুলিয়ে দিই তাহলে সবসময় কী করবে? উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করেই থাকবে। এটাই বৈশিষ্ট্য, ছোটোবেলাতেও পড়েছিস তোরা। আচ্ছা, এর আরও একটা ধর্ম আছে, সেটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ ধর্ম। মানে আকর্ষণ করে, ধাতব যেসব পদার্থগুলো আছে বেশিরভাগকেই আকর্ষণ করে নেয়, এবং সেম পোল যদি থাকে তাহলে বিকর্ষণ করে দেয়, তাই না? তার দুটো করে পোলও আছে, এটাও আমরা জানি, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কাকে বলা হচ্ছে? কোনো একটা অঞ্চলে একটা চুম্বককে রেখে দিয়েছিস মনে কর, ওই চুম্বকটা তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা ফিল্ড তৈরি করবে, একটা ক্ষেত্র তৈরি করবে, যেখানে অন্য কোনো চুম্বককে যদি নিয়ে আসা যায় তাহলে সে তার উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে। তো যতটুকু অঞ্চলের মধ্যে এই প্রভাবটা দেখাতে পারবে তাকে বলবো চুম্বক ক্ষেত্র। বোঝা গেছে? ওকে, চুম্বক ক্ষেত্রকে দেখানোর জন্য কয়েকটা রাশি। এক হচ্ছে চুম্বক ক্ষেত্র ভেক্টর, যেটাকে আমরা বি ভেক্টর এরকমভাবে প্রকাশ করব, এটা নিয়ে আলোচনা করব। একটা পাবো আমরা চুম্বকন ক্ষেত্র বা চুম্বক প্রাবল্য এইচ, যেমনটা আমরা ইলেকট্রিক ফিল্ড করেছিলাম, তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এরকম টাইপের কিছু করেছিলাম, তাই না? ওইখানে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই জিনিস ছিল, প্রায় আলাদা কোনো কিছু ছিল না। এখানে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যে চুম্বক ক্ষেত্র বলতে গেলে বি ভেক্টরকে বোঝানো হবে, আর চুম্বক ক্ষেত্র প্রাবল্য যদি বলা হয় বা যদি চুম্বকন ক্ষেত্র বলা হয়, নামগুলো শুনে নে, এটার নাম হচ্ছে চুম্বকন ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র প্রাবল্য। খুলে দে। আর এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র ভেক্টর, লাগিয়ে দিস। বললো সার এসছে, জানিস? এইভাবে অপমান করবে তোকে তোর বন্ধুরা, গরুও বলতে পারতো। দেখ রে, চুম্বক ক্ষেত্র ভেক্টর আর চুম্বকন ক্ষেত্র দুটো আলাদা আলাদা নাম, এইটুকু বুঝে গেছি, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা একটু পরে হবে। আচ্ছা, আর একটা রাশিমালা আসবে, সেটা হচ্ছে চুম্বক বলরেখা। নাম শুনেছিস? বলরেখা নামটা শুনেছিস কি? তড়িৎ বলরেখা শুনেছিস না? আমি বলেছিলাম যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়াই যে ইলেকট্রিসিটিতে যা যা ক্যালকুলেশন করবি চুম্বক ক্ষেত্রে সেম সেম ক্যালকুলেশন করবি, একই ধরনের চলবে সব কিছু। প্রথম দিকে একটু বেসিক পরিচয়গুলো আগে দিয়ে দিই। চুম্বক বলরেখা দিয়েও আমরা চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করব, ঠিক আছে? একটা চুম্বক বলরেখা যদি আমি দেখাতে চাই, মনে কর এটা হচ্ছে একটা বার ম্যাগনেট, প্রাকৃতিক চুম্বক বা কৃত্রিম চুম্বক যেমনই হোক না কেন, একটা বার ম্যাগনেট যার এটা এন পোল আর এটা হচ্ছে এস পোল। ওকে, তো এখানে আমি যদি কোনো একটা এন পোলকে রাখতে চাই, অন্য কোনো একটা এন পোলকে যদি এখানে নিয়ে আসি, কেন এন পোলকেই নিয়ে আসছি? তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা কি করতাম, একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতাম, তাই না? এখানে সবসময় আমরা একক মেরু বিশিষ্ট একটা উত্তর মেরুকে নিয়ে চলে আসবো। ওখানে ইউনিট পজিটিভ চার্জ আর এখানে হচ্ছে উত্তর মেরু, ঠিক আছে? একক মেরু শক্তি সম্পন্ন একটা উত্তর মেরু। তাহলে এই উত্তর মেরু একে কি করবে রে? বিকর্ষণ করবে না? আচ্ছা, বিকর্ষণ করবে মানে এই দিকে ঠেলে দিবে, তাই তো? এরকমভাবে প্রত্যেকটা পয়েন্টে, এর চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে আমি যদি দণ্ডচুম্বকটাকে বসাতে থাকি তাহলে দেখা যাবে এর দরুন যে চুম্বক প্রাবল্য, এর দরুন যে চুম্বক বলরেখা, তার ডাইরেকশনটা হচ্ছে এই রকম। এই ধরনের চুম্বক বলরেখা পাওয়া যাবে। অনেকটা তড়িৎ বলরেখার মতোই দেখতে, তাই তো? আচ্ছা, তড়িৎ বলরেখাতে কি ছিল?
পজিটিভ আর নেগেটিভ, এখানে পজিটিভ ছিল এখানে নেগেটিভ ছিল, এইভাবে বলরেখাগুলো বেরিয়ে এখানে ঢুকতো, তাই তো? এবং এর মাঝে কিন্তু কোনো বলরেখা ছিল না। চৌম্বক বলরেখার ক্ষেত্রে কী হবে, মাঝেও বলরেখা থাকবে, মানে যেগুলো গেল ওগুলো পুরোপুরি ক্লোজড হয়ে যাবে এইভাবে, ডাইরেকশনটা সেম রাখবে। অর্থাৎ একটা দণ্ডচুম্বক বা একটা চুম্বক তার বাইরে চৌম্বক ক্ষেত্রে বলরেখার ডাইরেকশন সবসময় নর্থ টু সাউথ, তাই তো? কিন্তু ওই চুম্বকটার ভেতরে বলরেখার ডাইরেকশন সাউথ টু নর্থ। গুলি দেওয়ার কোনো ব্যাপার আছে? ছবি দেখলেই মনে পড়ে যাবে, তাই না? নিজে নিজে ছবি আঁকবে তাহলে হয়ে যাবে। তো এটা হচ্ছে বলরেখা। এটা আমি কার জন্য বলরেখা আঁকলাম? একটা দণ্ডচুম্বকের জন্য। আচ্ছা, বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে, যে বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। কেন ছেদ করে না? ছেদ বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। যদি এরকমভাবে ছেদ করে যায় তাহলে এখানে একটা স্পর্শক এই বরাবর, একটা স্পর্শক এই বরাবর, মানে একই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দুটো আলাদা আলাদা ডাইরেকশন, যেটা ইম্পসিবল, সম্ভবই না। বোঝা গেছে? সেই জন্য দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, একটা মেন বৈশিষ্ট্য ছিল। আরও কিছু বৈশিষ্ট্য ছিল ছোটোখাটো, যেমন যে বলরেখাগুলো যত বেশি ঘন সন্নিবিষ্ট হবে সেই অঞ্চলে ক্ষেত্রটা তত বেশি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা তত বেশি হবে, আর যত এর ঘনত্ব কমতে থাকবে ম্যাগনেটিক ফিল্ড তত কমতে থাকবে। বোঝা গেছে? আর কিছু বৈশিষ্ট্য কি, যে চৌম্বক বলরেখা সবসময় নর্থ পোল থেকে বেরাবে এবং সাউথ পোলে এসে ঢুকবে, তাই তো? ওখানে ছিল কি, পজিটিভ চার্জ থেকে বেরাবে, নেগেটিভ চার্জে এসে ঢুকবে। এখানে নর্থ পোল থেকে বেরোবে, সাউথ পোলে এসে ঢুকবে। আর কি হতে পারে, যে চৌম্বক বলরেখা হচ্ছে বদ্ধ, ওখানে বদ্ধ ছিল না, ওখানে ওপেন ছিল। তোদেরই ডিউটিটা গেল। আরে লাগিয়ে দে, লাগিয়ে দে। ওকে, তাহলে কয়েকটা বৈশিষ্ট্য আমি বলে দিলাম, এগুলো সব বই থেকে পড়ে নিন। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চৌম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না। বোঝা গেছে? আচ্ছা, এবার শুরু করব ওই ইলেকট্রো আর ম্যাগনেটিজম এই ব্যাপারটা। কোনো অঞ্চলে তড়িৎ যদি প্রবাহিত হয় এবং তার আশেপাশে যদি একটা ম্যাগনেটিক কি বলবো, একটা ম্যাগনেটিক পোল যদি থাকে, ম্যাগনেটিক পোল কখনো একা থাকতে পারে না, মানে নর্থ পোল যে একা রাখবি তা হতে পারে না। নর্থ পোল আছে মানে সাউথ পোল কোনো না কোনো জায়গায় থাকতেই হবে, ঠিক আছে? একা পোল বা ইউনিট পোল ডাজ নট এক্সিস্ট, এরকমভাবে একটা লাইন আছে, যে একক মেরু কখনোই অস্তিত্ব সম্ভব না, সবসময় দুটো করে মেরু থাকবেই। তো মনে কর যে কোনো একটা অঞ্চলে একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই ডাইরেকশনে, ঠিক আছে? এবং এখানে আমি একটা চুম্বক শলাকা রেখে দিচ্ছি। চুম্বক শলাকা কী জিনিস? চুম্বক শলাকা হচ্ছে খুব হালকা একটা চুম্বক, যেটা একটা নিডেলের উপর আটকানো থাকবে। এরকম একটা নিডেল থাকবে, এই নিডেলের উপরে এটা লাগানো থাকবে, ঠিক আছে? এবং এতটাই হালকা যে একটু ম্যাগনেটিক ফিল্ড পেলে এটা কি করবে, ডিফ্লেক্ট করতে শুরু করবে। বুঝতে পারছিস? একদম পাতার মতো হালকা, একদিকে নর্থ পোল থাকবে একদিকে সাউথ পোল থাকবে, এরকম একটা নিডেলের উপর রাখা থাকবে। তোরা নিডেলটা দেখতে পাবি হয়তো, চুম্বক শলাকাটা আঁকা আছে কিনা দাঁড়া, পেয়েছিস? কই রে, এখানে আছে কিন্তু ডিজিটালি, যাই হোক। আচ্ছা যাক, ওগুলোই দেখ, ওই চিত্র 1.3-তে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা চুম্বক শলাকা। এই চুম্বক শলাকার কাজ কি, যদি খুব সামান্য চৌম্বক ক্ষেত্রও পেয়ে যায় তাহলে এরা কি করে, ডিফ্লেক্ট করতে শুরু করে। তো সবার প্রথম বিজ্ঞানী ওরস্টেড হঠাৎ করে তিনি দেখতে পেলেন, তিনি এখন এক্সপেরিমেন্ট করছেন, তিনি দেখতে পেলেন যখনই এই পরিবাহী তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আশেপাশে একটা চুম্বক শলাকা রাখা ছিল, ওটা ডিফ্লেক্ট করে যাচ্ছে। যেই আবার ধর তড়িৎ প্রবাহের পরিবর্তন করছে, ডিফ্লেকশন আরও বেশি হয়ে যাচ্ছে। তড়িৎ প্রবাহের ডাইরেকশনকে তিনি উল্টে দিলেন, অন্য কোনো ডাইরেকশনে করে দিলেন। দেখলেন যেদিকে ডিফ্লেকশন হচ্ছে তার উল্টো দিকে ডিফ্লেকশন হচ্ছে এবার। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই ওর সাথে কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে। সবার প্রথম তিনি এই জিনিসটা দেখলেন হঠাৎ করে, ঠিক আছে? এক্সপেরিমেন্ট করছিলেন অন্য কোনো কিছু নিয়ে, কিন্তু এটা তিনি অবজার্ভ করলেন। এটা ওরস্টেডের পরীক্ষা নামে পরিচিত। মানে এখান থেকে তিনি বলতে পারলেন যে চৌম্বক ক্ষেত্রের উপর তড়িৎ প্রবাহের প্রভাব আছে, চৌম্বক ক্ষেত্রের উপর তড়িৎ প্রবাহের বা তড়িৎ ক্ষেত্রের প্রভাব আছে। এইখান থেকে এই নতুন শাখাটা তৈরি হয়ে গেল, ইলেকট্রোম্যাগনেটিজম। আলাদা করে ম্যাগনেটিজম নিয়ে পড়ার বিষয়টা চলে আসলো। ওকে, তা নাহলে এত জটিলতা আসতো না। এবার কোন দিকে কোন মেরুটা বিক্ষিপ্ত হবে সেই রিলেটেড সূত্র দিলেন অ্যাম্পিয়ার। ওরস্টেড দেননি, ওরস্টেডও দিয়েছেন, উনি তো অবজার্ভ করেছেন সবার প্রথম, কিন্তু তিনি কোনো ট্রিক বলে দেননি, যেমন নর্থ পোল কোন দিকে যাবে, সাউথ পোল কোন দিকে যাবে, এরকম কোনো ট্রিক তিনি তৈরি করে দেননি। প্রথম ট্রিক তৈরি করে দিলেন, সেটা হচ্ছেন অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলা হয়। কী বলা হয়? অ্যাম্পিয়ার একজন সাঁতারু ছিলেন, সায়েন্টিস্ট, সাথে একজন সাঁতারু।
তো সাঁতার কাটার সাথে মানে যা পারে তার সাথে তো সব কিছু মিল করাবে, তাই না? তো সাঁতার কাটার সাথে মিল রেখেছিলেন তিনি, এরকমভাবে মিল রেখেছিলেন যে ধর যেই দিকে তড়িৎ প্রবাহিত হবে সেই দিকে মুখ করে যদি কেউ সাঁতার কাটে, আমি একটা মানুষ আছি, ভয় পাবি না দেখে, ঠিক আছে? ও একটা হাত তো এইদিকে থাকবে না, এইভাবে সাঁতার কাটায়, একটা ঠ্যাং এরকমভাবে উপরে থাকে, একটা ঠ্যাং নিচে থাকে, যেমনই হোক। তো যেই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে মুখ করে কেউ যদি সাঁতার কাটে, এবং মুখটা কোন দিকে থাকতে পারে, উপর দিকেও থাকতে পারে, নিচের দিকেও থাকতে পারে, তো মোট কথা মুখটা যেন পরিবাহী তার যেদিকে আছে সেই দিকে যেন থাকে, মানে নাক মুখ এদিকে আছে, আমি এঁকে দেওয়ার চেষ্টা করছি, এটা হলো নাক, এটা মুখ, এখানে একটা চোখ, ঠিক আছে? এরকম নিচের দিকে মুখ করে আছে। কেন নিচের দিকে মুখ করে আছে? কারণ পরিবাহী তারটা নিচের দিকে আছে, তো যেই দিকে পরিবাহী তার থাকবে সেই দিকে মুখ করে থাকবে। পরিবাহী তারটা চুম্বক আর ওই সাঁতারুর মাঝে থাকবে। পরিবাহী তারটা কোথায় থাকবে? চুম্বক আর সাঁতারুর মাঝে থাকবে। এরকম অবস্থায় এই সাঁতারুর বাম হাত যেদিকে থাকবে সেই দিকে উত্তর মেরু বিক্ষিপ্ত হয়ে যাবে। এখন বোঝা যাচ্ছে কি বাম হাত ডান হাত কোন দিকে? আমাকে ইমাজিন কর, আমি এভাবে শুয়ে গেছি মনে কর, হাওয়াতে আছি, তাহলে আমার বাম হাত কোন দিকে থাকছে? এই দিকে থাকছে, তাহলে উত্তর মেরু কোন দিকে ডিফ্লেক্ট করে যাবে? ওই দিকে ডিফ্লেক্ট করে যাবে, বুঝতে পারছিস? উত্তর মেরু এই দিকে ডিফ্লেক্ট করে যাবে, ক্লিয়ার? এখন আমি যদি এই পরিবাহী তারটা ডাইরেকশন, তড়িৎ প্রবাহের ডাইরেকশন যদি চেঞ্জ করে দিই, এইদিকে করে দিই, তাহলে সাঁতারকে এইদিকে সাঁতার কাটাতে হবে, তাই না? এবার বল বাম হাত কোন দিকে? আমি এরকম হয়ে গেলাম, বাম হাত এইদিকে হয়ে যাচ্ছে, তাই না? এই দিকটা বাম হাত, তার মানে চুম্বক শলাকা এবার কি কোন দিকে হয়ে যাবে? এই দিকে, বুঝতে পারছিস? এটা সবার প্রথম কে দিলেন? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলা হচ্ছে এটাকে, মানে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে চুম্বক শলাকা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেই সংক্রান্ত সূত্র। এটা সূত্র নয়, নিয়ম। আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, এটা আরও সহজ, তাহলে তোকে এখানে ঘুমাতে হবে না, মানে শুয়ে যেতে হবে না। হাতকে এরকম করলো, দেখ, এই সাঁতারুটাকে এখান থেকে সরিয়ে দেবো এবং এর উপরে ডান হাত রাখবো। ডান হাত এমনভাবে রাখবো, এটা ধর পরিবাহী তার, এই দিকটাতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, নিচে একটা চুম্বক শলাকা আছে, আর আমার হাত আর চুম্বক শলাকার মাঝে যেন পরিবাহী তার থাকে। তাহলে হাতকে আমি এরকমভাবে রাখতে পারি, এরকমভাবে রাখতে পারি, এই দিকে রাখতে পারি, যে কোনো দিকে রাখতে পারি। কোন দিকে রাখবো? আমার এই যে 4টা আঙুল আছে, এই 4টা আঙুল যেন তড়িৎ প্রবাহের ডাইরেকশনে থাকে এবং আমার তালুটা যেন তড়িৎ পরিবাহী তারের দিকে মুখ করে থাকে। এরকম যদি রাখি তাহলে মুখ করে নেই, এরকমভাবে রাখতে হবে। এটা হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। এরকমভাবে যদি রাখা যায় তাহলে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে থাকবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে আছে? এই দিকটাতে আছে, তাহলে উত্তর মেরু ওই দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। এটা প্রথম কেস। সেকেন্ড কেস, যে ছবিটা আঁকা আছে দেখ, তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে, তাহলে তড়িৎ এইদিকে প্রবাহিত হচ্ছে, এইভাবে রাখবো, বুঝতে পারছিস তো? বৃদ্ধাঙ্গুষ্ঠ এইদিকে, মানে এই দিকে ডিফ্লেক্ট করে যাচ্ছে, ক্লিয়ার? একই জিনিস দুজন আলাদা আলাদাভাবে নিয়মটা দিয়েছেন, সূত্র না এগুলো, কিন্তু এগুলো সব একটা নিয়ম বের করার সহজ উপায়, বুঝতে পেরেছিস তো? অসুবিধা নেই এতদূর পর্যন্ত? নেই। আচ্ছা, এবার ব্যাপারটা হলো যে একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার জন্য একটা চুম্বক শলাকা বিক্ষিপ্ত হবে কেন? একটা চুম্বক শলাকা তখনই বিক্ষিপ্ত হবে যখন সে আলাদা কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে পড়ে যাবে। একটা চুম্বক তখনই বিক্ষিপ্ত হবে যখন তার আশেপাশে অন্য কোনো একটা চুম্বক থাকবে, তাই না? নর্থ পোলকে বিকর্ষণ করবে, আকর্ষণ করবে, কোনো একটা ব্যাপার কিছু থাকবে। তার মানে নিশ্চয়ই এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছিল, এই তড়িৎ প্রবাহের দরুন আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র আবিষ্ট হয়ে গেছিলো, একটা নতুন করে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়ে গেছিলো, যে চুম্বক ক্ষেত্রের মধ্যে এই পড়ে গেছে বলে এই ডিফ্লেক্টেড দেখালো। বোঝা গেছে? অর্থাৎ তুই বুঝতে পারলি যে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। বোঝা গেল? এতদিন পর্যন্ত প্রাকৃতিক চুম্বক নিয়ে কাজ চলতো, যেগুলো আমরা ন্যাচারালি পেয়ে থাকি সেগুলো, এখান থেকে ধীরে ধীরে কৃত্রিম চুম্বক আবিষ্কার করার ঘটনাটা উঠে আসলো। ওকে, এবার কৃত্রিম চুম্বক কেমনভাবে তৈরি করা হয়, কী হয়, এগুলো নিয়ে পরে আলোচনা হবে একটু পরে। একটা পরিবাহী তার এর দরুন আশেপাশে যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হবে, সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, মান কী হবে, সেটা নিয়ে একটু পরে আসছি। সবার প্রথমে দেখব এর দরুন যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হবে, সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে। তো অভিমুখ কোন দিকে হবে, ধরে নে এটা হলো পরিবাহী তার, আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এগুলোতে সব জায়গায় চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, তাই না? এর দরুন যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হবে, সেই চৌম্বক ক্ষেত্রটাকে প্রকাশ করার জন্য আমরা ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়মকে কাজে লাগাবো। ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম বলতে, দেখ, ম্যাক্সওয়েলের কোনো আলাদা স্ক্রু ছিল না, আমরা যে স্ক্রুগুলো আলোচনা দেখি সেই স্ক্রুগুলোর কথাই বলা হচ্ছে। ম্যাক্সওয়েল ওই স্ক্রুটার ডাইরেকশনকে নিয়ে আলোচনা করেছেন। একটা স্ক্রুর কথা মনে করে দেখ, স্ক্রুকে যদি আমি এইভাবে ঘোরাই, কোন দিকে এগাবে রে? সামনে এগাবে না পেছনে এগাবে? ইমাজিন কর, সামনে এগাবে, মানে আমি টাইট করছি ধরতে গেলে এটা, তাই না? আবার যদি উল্টো দিকে ঘোরাই তাহলে এটা খুলে যাচ্ছে, পেছনে চলে যাচ্ছে। বোতলের ছিপি দিয়েও মনে করতে পারি, যদি কোনো সময় বলে যাস পরীক্ষার হলে গিয়ে বোতলের ছিপি খুলে খুলে দেখে নিবি কোন দিকে যাচ্ছে।
বলছে একটা ডান পাকের স্ক্রুকে, আমরা নর্মালি যা স্ক্রু দেখি সেগুলো সব ডান পাকের স্ক্রুই হয়, তো আলাদা করে বলার কোনো দরকার নেই। একটা স্ক্রুকে এমনভাবে রোটেট করব যাতে করে পরিবাহী যেদিকে মুভ করে আছে সেই দিকে যেন স্ক্রুটা এগিয়ে যায়। তাহলে মনে কর এই হচ্ছে সেই স্ক্রুটা, একে আমাকে উপরের দিকে নিয়ে যেতে হবে, তাহলে কী করতে হবে, একে টাইট করতে হবে, এইভাবে ঘোরাতে হবে, ঘোরাতে গেলে উপর দিকে উঠে যাবে। তো এই যে ঘোরাচ্ছি, আমার যে রোটেশনটা দেখছিস, এই রোটেশনটা চুম্বক বলরেখার রোটেশনকে ডিনোট করবে। কীভাবে ঘোরাচ্ছি, এইভাবে ঘোরাচ্ছি, মানে এদিক থেকে এদিকে ঘুরছে, দেখ আমি ওইভাবে সার্কেল লিখে রেখেছি, এদিক থেকে এদিকে ঘুরছে। তাহলে এইটা যদি একটা পরিবাহী তার হয়, এর উপরে তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে, একটা স্ক্রুকে যদি উপরের দিকে নিয়ে যেতে হয় তাহলে আমাকে এইরকমভাবে ঘোরাতে হবে, ইমাজিন করতে পারছিস এবার। তাহলে তড়িৎ বলরেখার ডাইরেকশন হচ্ছে এইরকম, মানে এইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে। তাহলে একটা তড়িৎ পরিবাহী তারের জন্য, একটা সরল বা একটা সোজা পরিবাহী তারের জন্য চৌম্বক বলরেখা কেমন হবে, দেখ বৃত্তাকার হচ্ছে। এটা ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম, তুলনামূলক একটু জটিল, স্ক্রু দিয়ে ভাবতে হচ্ছে। সুবিধা হয় যদি ডান হাতের মুষ্টি নিয়ম আমি ইউজ করি। ডান হাতের মুষ্টি নিয়ম কি, ডান হাত নেব, চিনিস তো ডান হাত কোনটা, দেখাতে একবার করে সবাই, এটা ডান হাত। তো ডান, আবার দেখাচ্ছে, ডান হাতের মুষ্টি নিয়ম হচ্ছে এই পরিবাহী তারটাকে ডান হাত দিয়ে এইভাবে মুষ্টি করে ধরে নেব। তো আমি এরকমভাবেও ধরতে পারি, এরকমভাবেও ধরতে পারি। কীভাবে ধরবো, এমনভাবে ধরবো যাতে করে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠটা পরিবাহীর তড়িৎ প্রবাহের ওই মুখটাকে ডিনোট করে। তাহলে তড়িৎ ওপরের দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমাকে এটাকে এইভাবে ধরতে হবে, ধরে নিলাম। এবার তুই তোর আঙুলের রোটেশন দেখ কোন দিকে হচ্ছে, আঙুল এই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে আর এইভাবে ঘুরছে, তাই না, দেখ ওটার মতোই মিলছে না, এইভাবে উৎপন্ন এইভাবে ঘুরছে, বুঝতে পারছিস ব্যাপারটা। যদি তড়িৎ প্রবাহিত হতো নিচের দিকে, তাহলে কি করতাম, এটা নিচের দিকে প্রবাহিত হচ্ছে, ডান হাত দিয়ে এইভাবে ধরতাম যাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর ওই মুখের দিকে থাকে, তড়িৎ প্রবাহের দিকে। তাহলে আঙুল কীভাবে ঘুরছে, এইভাবে উল্টো দিকে, তাই তো, এরকম উল্টো দিকে ঘুরে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে কিনা বল। তাহলে একটা দীর্ঘ রিজু পরিবাহী তার, দীর্ঘ মানে বড়, রিজু মানে সোজা, একটা পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র যে উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা চৌম্বক বলরেখার সাহায্যে ডিনোট করছি। এবং এই চৌম্বক বলরেখার অভিমুখ আমরা দেখিয়ে দিয়েছি এই জায়গাটায়, ঠিক আছে। ধর আমি এখানে একটা কার্ডবোর্ড যদি রেখে দিই, এরকম একটা কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি, একটা পেজ নিয়ে নিচ্ছি, খাতার পেজ। কেমনভাবে নিয়েছি খাতার পেজটা, কিছুই নাই, এই ধর এইভাবে নিয়েছি, একদম এরকমভাবে ধরে আছে। তো এটা তো আমি এখানে 3D আকারে দেখাতে পারছি না, সেই জন্য এরকম দেখালাম, বুঝতে পারছিস তো। এই বড় যে লেন্সটা গেছে এটা সামনের দিকে আর ওটা পেছনের দিকে, এটা একটা আয়তক্ষেত্রাকার আছে, কিন্তু ট্রাপিজিয়াম না, আয়তক্ষেত্রাকার আছে। এবার এর মধ্য দিয়ে একটা পরিবাহী তারকে ধর ঢুকিয়ে দিয়েছি, এখানে ফুটা করেছি এই জায়গাটাই, আর নিচ দিয়ে এইভাবে নিয়ে চলে গেছে। এবার বোঝা যাচ্ছে মোটামুটি এইভাবে নিচ থেকে উপরের দিকে চলে গেছে। তড়িৎ প্রবাহিত হচ্ছে এরকমভাবে। তোকে কখনো কখনো ছবি আঁকতে দিতে পারে যে এর ধরুন যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেই বলরেখাগুলোকে অঙ্কন করো। তো বলরেখা কেমন হবে দেখ, এই কার্ডবোর্ডটার প্লেনের উপরে থাকবে, এইরকমভাবে থাকবে, তাই না, বুঝতে পারছিস তো। যদি আরেকটু দূরে যাই তাহলে এরকমভাবে হবে, আরেকটু দূরে গেলে এরকমভাবে হবে, ক্লিয়ার। এবং যত দূরে যাব তত কিন্তু আলগা হতে থাকবে, আলগা বলতে তত ডিস্টেন্সটা বাড়তে থাকবে বলরেখাগুলোর মধ্যে, মানে ওইদিকে কী হচ্ছে, চৌম্বক ক্ষেত্র কমে যাচ্ছে যত দূরে যাচ্ছি। তো এইরকমভাবে দেখাতে হবে। তোদের বই ছবি আঁকা আছে, দেখ কত নম্বরে, 1.10-এ আঁকা আছে, পেলি। আচ্ছা, এটা তো আমি দেখালাম শুধুমাত্র একটা দীর্ঘ রিজু পরিবাহী তারের জন্য। যদি কোনো বৃত্তাকার পরিবাহী থাকতো, ধর কোনো বৃত্তাকার পরিবাহী আছে, এইরকম শেপের একটা বৃত্তাকার পরিবাহী আছে, ঠিক আছে। পরিবাহী তার মানে নিশ্চয়ই একদিক থেকে কারেন্ট ঢুকবে আর একদিক দিয়ে বেরাবে। ধর এখান থেকে কারেন্ট ঢুকছে আর এখান দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এরকম একটা বৃত্তাকার লুপ আছে। এই বৃত্তাকার লুপটার ধরুন যদি আমাকে চৌম্বক ক্ষেত্র দেখাতো, আমি এখানেও একটা কার্ডবোর্ড ইমাজিন করে নিই আগে, এরকমভাবে একটা আমি কার্ডবোর্ড ইমাজিন করে নিলাম, মোটামুটি বুঝতে পারছিস। এই কার্ডবোর্ডটা এই পুরো বৃত্তাকার পরিবাহীর সাথে পারপেন্ডিকুলার হয়ে আছে, এই জায়গাটায় ছিদ্র করে ঢুকেছে পরিবাহী তারটা, এখানে ছিদ্র করে ঢুকেছে। তো তুই যদি এখানে তড়িৎ প্রবাহের ওই মুখটা দেখিস, ওপরের দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এখানে ওপরে উঠছে, এইভাবে ঘুরে এখানে নিচে নামছে, এইভাবে চলে যাচ্ছে, তাই না। এই পুরো সিস্টেমটার জন্য যদি তোকে চৌম্বক বলরেখা দেখাতে বলে, তুই কী করবি, আলাদা আলাদা পোর্শন ভাববি। তুই প্রথমত এতটুকু পোর্শনের কথা ভাব, যদি ছোট্ট একটা পোর্শন ইমাজিন করিস, দেখতে অনেকটা সরল রেখাই লাগবে, এরকম রিজু পরিবাহী তারের মতো সরল রেখার অংশই হবে, তাই না। তো ওর ধরুন যদি চৌম্বক ক্ষেত্র বের করি বলরেখা, দেখ এই ছবিটা আর এই ছবিটা প্রায় সিমেট্রিক্যাল, তাই না, এত বড়, আর এখান থেকে যদি আমি একটা ছোটো পোর্শন ইমাজিন করে নিই, তাহলে এইখানে বলরেখাগুলো কেমন হবে, এরকম সার্কুলার হবে, বুঝতে পারছিস। সিমিলারলি এখানে যদি দেখা যায় এটা আবার নিচের দিকে ঢুকছে, তার মানে বলরেখাগুলো উল্টো ডাইরেকশনে হবে, তাই না। তীর চিহ্ন আমি উল্টো করে দিলাম, এরকমভাবে উল্টো ডাইরেকশনে হবে।
ক্লিয়ার হয়েছে? এদেরকে পুরোটাই ক্লোজ কর, মানে পুরোটাই এঁকে নে, এখানে আরও কিছু আসবে, এর জন্য এখানে কিছু আসবে, মোটামুটি এরকম একটা তৈরি হবে। বুঝতে পারছিস? বইয়ের ছবিটা দেখ, আর একটু ভালো বুঝতে পারবি। 1.11 বোঝা যাচ্ছে? তো একটা বৃত্তাকার পরিবাহের জন্য দেখা গেল যে চৌম্বক বলরেখাগুলো এইরকমভাবে তৈরি হচ্ছে। এগুলো এক্সপেরিমেন্টালি দেখেছেন। আয়রনের যে চূর্ণগুলো হয় সেগুলোকে ফেলে ফেলে তাদের বলরেখাগুলোর অভিমুখগুলোকে তারা পর্যবেক্ষণ করেছিলেন। দেখা যাচ্ছে, দেখ এই জায়গাটায় একটা জিনিস, সেটা হচ্ছে এইটুকু পোর্শনকে যদি তুই ভাবিস, এইটুকু পোর্শনে কী হচ্ছে, একদিক থেকে চৌম্বক বলরেখা এসে আরেক দিকে চলে যাচ্ছে। এটা দেখতে অনেকটা এইরকম লাগছে। দেখ আমি যদি এরকম ম্যাগনেট ইমাজিন করি যার এন পোল আর এস পোল আছে, তাহলে এইভাবে এইভাবে বলরেখাগুলো বেরাচ্ছে এখান থেকে, তাই না? আর এদিক থেকে আসছে, মানে এইভাবে চলে যাচ্ছে, এটা এইভাবে চলে যাচ্ছে। দেখ এতটুকু পোর্শন এটার মতো লাগছে না দেখতে? লাগছে। তার মানে তুই বুঝতে পারছিস যে একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক বলরেখা যেমন হয়, এরা পরবর্তী গিয়ে এইভাবে ক্লোজ হচ্ছে। দেখ এখানেও তাই হয়েছে, এইভাবে ক্লোজ হয়ে গেছে, এদিকটাও ক্লোজ হয়ে গেছে। মানে একটা বৃত্তাকার পরিবাহী, এর দরুন যে চৌম্বক বলরেখা উৎপন্ন হচ্ছে, আর একটা দণ্ড চুম্বক, এর দরুন যে চৌম্বক বলরেখা উৎপন্ন হচ্ছে, দুটো কিন্তু আইডেন্টিক্যাল হচ্ছে, তাই না? তার মানে একটা বৃত্তাকার পরিবাহী লুপকে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করে ওটাকে আমরা দণ্ড চুম্বকের মতো কাজে লাগাতে পারি। যদি আমার কাছে দণ্ড চুম্বক না থাকে আর চুম্বকের প্রয়োজন পড়ে, তাহলে আমি এরকম একটা বৃত্তাকার পরিবাহী নিয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ পাঠাবো এবং তার দরুন এরকম চৌম্বক বলরেখা পাওয়া যাবে। মানে আমি এরকম একটা বার ম্যাগনেট তৈরি করে নিতে পারলাম। বল বুঝতে পেরেছিস এতটুকু? ওকে, এইখান থেকে শুরু হয়ে গেল কৃত্রিম চুম্বক। তার মানে এখন থেকে কৃত্রিম চুম্বক তৈরি করা যাচ্ছে, চুম্বক ছাড়াই শুধুমাত্র একটা পরিবাহী তার ইউজ করে চুম্বক উৎপন্ন করা সম্ভব। ক্লিয়ার? আচ্ছা, যদি বলরেখা এরকম হয়, বলরেখা যদি এরকম হয়, তার মানে কি দেখ, যেখান থেকে বলরেখা বেরিয়ে যাবে সেই দিকটা নর্থ পোল, আর যেদিকে ঢুকবে সেদিকটা হচ্ছে সাউথ পোল। এখানে যেমন যেখান থেকে বেরিয়েছে সেটা নর্থ পোল, আর যেদিকে ঢুকছে সেটা হচ্ছে সাউথ পোল। এবার ধর তোকে তো এত বড় ছবি টবি এঁকে দেবে না, তোকে নর্মালি এরকম একটা বৃত্তাকার লুপ করে দিল, এর মধ্যে দিয়ে তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছিস নিশ্চয়ই? এইভাবে এইভাবে ঘুরে যাচ্ছে। আর একটা ধর লুপ দিয়ে দিলাম আমি এরকম, যার মধ্যে উল্টো ডাইরেকশনে যাচ্ছে, দুটো আলাদা আলাদা ডাইরেকশন আছে, অপোজিট ডাইরেকশন আছে। এবার ধর এই যে লুপটা নিয়েছি, এই লুপটার দুটো সাইড, একটা হচ্ছে বোর্ডের এই পার্টটা যে পারে তোরা আছিস আর কি, আর একটা হচ্ছে বোর্ডের পেছনের প্রান্তটা, ইমাজিন করে নে পেছনের দিকটা। এই দুই প্রান্তে কোন দিকে সাউথ আর কোন দিকে নর্থ ক্রিয়েট হবে। এটা লুপ, যেমন এই লুপটা দেখতে পাচ্ছিস, এই লুপের সামনের দিকটা কী হয়েছিল, সাউথ হয়েছিল, আর পেছনের দিকটা কী হয়েছিল, নর্থ হয়েছিল। তো সেরকম আমি লুপ এঁকেছি, এর সামনের দিকে কোন পোল হবে, পেছনের দিকে কোন পোল হবে। তো সেইটা বের করার জন্য বারবার আমি এরকম বলরেখা এঁকে এঁকে আর দেখতে যাবো না, সময় যাবে। তুই এখানে সিম্পল একটা ট্রিক ইউজ করবি, সেটা হচ্ছে এন আর এস এই দুটো লেটারকে এখানে লিখবি। কোনটাকে লিখলে বেশি বেটার মানে ম্যাচ করবে, দেখ আমি লিখছি এইভাবে। আমি যদি এখানে এন লিখি, এরকমভাবে এন লিখলাম, এবং এনের এই যে শীর্ষবিন্দুগুলো আছে এটা তীরচিহ্ন আছে, দেখ এই তীরচিহ্ন এই তীরচিহ্নকে স্যাটিসফাই করছে, এই যাচ্ছে এদিকে ওই যাচ্ছে উল্টো দিকে। তার মানে এখানে নর্থ পোল ক্রিয়েট হবে না, এই সাইডে তুই যেদিক থেকে আঁকছিস সেদিক থেকে নর্থ পোল ক্রিয়েট হবে না। যদি আমি এখানে সাউথ এস লিখে দিই, হচ্ছে, তার মানে তুই যেই সাইডে আছিস সেই সাইডটা সাউথ পোল, তাই তো এখানে করেছিলাম। বোঝা গেল? কেউ যদি ওই দিক থেকে দেখে সে কিন্তু তার অনুযায়ী এন ফিট করতে পারবে, এস কে আর ফিট করতে পারবে না এখানে। বোঝা গেল? যেমন যে ওদিক থেকে দেখবে তার ছবিটা কিন্তু এরকম হয়ে গেল, অপোজিট উল্টে গেল, ছবিটা বড় হয়ে গেছে, যেগুলো বুঝতে পারছিস। তো এখানে যদি ফিট করা যায়, দেখ এখানে এন ফিট হয়ে যাচ্ছে, তার মানে পেছনে যে আছে তার কাছে ওটা নর্থ পোল, আর এদিকে যে আছে তার কাছে সাউথ পোল। বোঝা গেছে? এইভাবে তোরা একটা বৃত্তাকার পরিবাহের ক্ষেত্রে নর্থ পোলও বের করতে পারবি, সাউথ পোলও বের করতে পারবি। অসুবিধা আছে এতটুকু বুঝতে? এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র পড়লাম, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কেমন হয় সেটা বলরেখার মাধ্যমে আমরা প্রকাশ করলাম। ঠিক আছে? এখনো কোনো রাশিমালা শিখিনি। আচ্ছা, এরপরে আসবে বায়ো-সাভার্ট সূত্র, মানে অভিমুখ তো শেখা হয়ে গেল, এবার এদের মান, কোনো সমস্যা আছে কি এটাতে? সমস্যা আছে? আচ্ছা, এবার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার দরুন আশেপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, প্রমাণিত হয়ে গেছে। কিন্তু কত মানের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, বা যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হচ্ছে সেটা কী কী বিষয়ের উপর নির্ভর করছে? পরিবাহীর প্রবাহ মাত্রার উপর নির্ভর করছে, এর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, এখান থেকে দূরত্বের উপর নির্ভর করছে, কোণের উপর, কিসের উপর ডিপেন্ড করছে? এই রিলেটেড এক্সপেরিমেন্টাল ভ্যালু দিয়েছেন বায়ো এবং সাভার্ট, দুজন সায়েন্টিস্ট একসাথে। হ্যাঁ বল। যখন বললাম মিটালাম না তখন নাই, সমস্যা নাই, তুই টাকা দিবি এক্সট্রা আমাকে।
এরকম দুটো লুপ এঁকেছিলাম, এরকম দুটো লুপ এঁকেছিলাম, ঠিক আছে? তীর চিহ্ন ভুল করেছিলাম, আচ্ছা তো বললি না কেন তখন? দেখ এই যে লুপটা, এর মধ্যে দিয়ে তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে, বুঝে গেছিস? মানে আমি ছবি ভুলে গেছিলাম ওই জন্য। ঠিক আছে, সাহস পাচ্ছিলি না বলার নাকি? ওটুকু বলে কি হবে? আচ্ছা এবার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান বের করব। তার জন্য কার সূত্র? বায়ো-সাভার্ট সূত্র। বায়ো-সাভার্ট এর সূত্র, ইংরেজিতে এই নামটা হচ্ছে বায়োট, উচ্চারণ বায়ো, সাভার্ট। দুজন সায়েন্টিস্ট মিলে এক্সপেরিমেন্টালি ভ্যালুগুলো দিয়েছেন, ঠিক আছে? একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে তার মান কী কী বিষয়ের উপর নির্ভর করে। দেখ এরকম একটা পরিবাহী তার নিয়ে নিলাম, সবসময় যে দীর্ঘ ঋজু পরিবাহী তারই পাবো তা তো নয়, বাঁকাও পেতে পারি। তো ইন জেনারেল আমি এরকম একটা টার্ম নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত? আই, ঠিক আছে? ধরে নে এই পুরো পরিবাহী তারটার জন্য একটা ক্ষুদ্র অংশ, একটা খুব ছোট্ট একটা অংশ নিয়ে নিচ্ছি। কতটুকু অংশ? ডিএল। তোদের বই দেখবি ডেল্টা এল লেখা থাকবে, ডেল্টা মানে খুব ছোট বোঝাতে চাইছে, ঠিক আছে? ডিএল দিয়েও ছোট বোঝানো যায়, একটা লিখলেই চললো। তো এই ডিএল খুব ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে তড়িৎ কত প্রবাহিত হচ্ছে? আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই ডিএল থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে, কোন বিন্দু? পি বিন্দু। ওইখানে আমাকে কি বের করতে হবে? চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে, ঠিক আছে? তো বায়ো-সাভার্ট দেখেছেন যে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হবে খুব কম পরিমাণ চৌম্বক ক্ষেত্র ডিবি, তাই না? বি দিয়ে আমরা চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করি, আর ডিবি মানে খুব ক্ষুদ্র বোঝাতে চাইছি। তো এই চৌম্বক ক্ষেত্রটার মান কী কী বিষয়ের উপর ডিপেন্ড করছে? এক হচ্ছে প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক হচ্ছে, প্রবাহ মাত্রা যত বাড়াবো ওখানে চৌম্বক ক্ষেত্রের মান তত বাড়ছে। ডিএল এর সাথে, ডেল্টা এল নয়, ডেল্টা এল বা ডিএল একটা লিখলে হলো, ডিএল এর সাথে সমানুপাতিক হচ্ছে, মানে দৈর্ঘ্যটা আমি যত বেশি ইমাজিন করব, যত বেশি নেব ওখানে চৌম্বক ক্ষেত্র তত বেশি পাওয়া যাচ্ছে, বোঝা গেল? ডিএল এর উপর ডিপেন্ড করছে। আর কিসের উপর ডিপেন্ড করছে? এই যে আইডিএল, ঠিক আছে, আইডিএল উপাংশটা যার ডাইরেকশনটা হচ্ছে এই দিকে, শুধু ডিএল বলবো না, আইডিএল বলবো একসাথে, ঠিক আছে? পরে তোরা এগুলো বুঝতে পারবি যে আইডিএলকে এক জায়গায় কেন আনা হচ্ছে। আইডিএল একটা কোয়ান্টিটি, এর ডাইরেকশনটা এই দিকে, আর যেটা আছে দূরত্বটা, এই দূরত্বের ডাইরেকশন কোন দিকে হচ্ছে? এই ডাইরেকশনটা। এদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, ধরুন অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা বা থিটা, তাহলে তার সাইনের সাথে সমানুপাতিক হচ্ছে, সাইন আলফা। ক্লিয়ার? আর কি? এই যে দূরত্বটা ডিএল থেকে কত দূরে করেছি, আর দূরত্ব করেছি, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে। এরকমভাবে তারা এক্সপেরিমেন্টালি এটা দেখলেন যে ডিবি ইকুয়াল টু আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার এর প্রপোর্শনাল আসছে, আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার তার প্রপোর্শনাল আসছে, বোঝা গেল? এটাই হচ্ছে বায়ো-সাভার্ট ল। তোকে আলাদা আলাদা করে লাইন লাইন করে বলতে হবে যে প্রথমে আই এর সাথে সমানুপাতিক, তবে ডিএল এর সাথে সমানুপাতিক, সাইন আলফার সাথে সমানুপাতিক, আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, হয়ে গেল? আচ্ছা গাণিতিক রূপ যখন পেয়ে গেলাম, তাহলে এখান থেকে একটা কনস্ট্যান্ট চলে আসছে, তাই না? ডিবি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট আইডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে সাম কনস্ট্যান্ট কে, এই কে এর একটা ভ্যালু আছে। যেমন আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে কনস্ট্যান্ট কেটাকে নিয়ে নিয়েছিলাম বিভিন্ন পদ্ধতির জন্য, 1/4πε0 কে এপসাইলন নট ছিল না? তো সেরকম এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে এরকম μ/4π, μ/4π। ওখানে 1/4πε0 আর এখানে μ/4π। এপসাইলন নট তো বায়ু মাধ্যমের জন্য, যে কোনো মাধ্যমের জন্য শুধু এপসাইলন। তো এখানেও সেরকম যে কোনো মাধ্যমের জন্য মিউ, তার মানে মাধ্যমের উপরেও ডিপেন্ড করছে, মাধ্যম যদি চেঞ্জ না করি তাহলে এটা পুরোটাই কনস্ট্যান্ট। ওকে, এই যে মিউ নতুন একটা রাশি পেলাম, এই মিউটার নাম হচ্ছে পারমিয়াবিলিটি বা চৌম্বক ভেদ্যতা, চৌম্বক ভেদ্যতা। মিউ হচ্ছে যে মাধ্যমে আমি এক্সপেরিমেন্টটা করছি সেই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, বোঝা গেল? যদি আমি মিউ নট বলে দিই, মিউ নট, তাহলে সেটা কি হয়ে যাবে? শূন্যস্থান বা বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। বুঝতে পারলি? এই কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুর মান হচ্ছে 4π10⁻⁻7। ওখানে মনে করে দেখ 1/4πε0 একটা ভ্যালু ছিল 9 × 10⁹, বা এপসাইলন নটের একটা ভ্যালু ছিল 8.854 10⁻12 ছিল না ভ্যালু? তো সেরকম এখানে মিউ নটের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 4π10⁻7, এবং এর ইউনিট আছে, সেই ইউনিটটা হচ্ছে হেনরি পার মিটার
এই চ্যাপ্টারে ইউনিটগুলো নিয়ে তোদের একটু সমস্যা হবে, মানে আমি ইউনিটগুলোর যে রিজন সেগুলো আমি তোদেরকে এই চ্যাপ্টারে অ্যাটলিস্ট দিতে পারবো না, কারণ এখন পর্যন্ত যা যা রাশিমালা শিখেছিস সেখান থেকে ইউনিটগুলো বের করা যাবে না। এটা নেক্সট চ্যাপ্টার পদার্থের চৌম্বক ধর্ম যখন যাব সেখানে গিয়ে দেখবি ইউনিটগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, বোঝানোর জন্য এরকম উল্টোপাল্টা করে শুরু করছি। তাহলে আপাতত আমি চৌম্বক ভেদ্যতার এককটাকে মুখস্থ করে নিলাম, হেনরি পার মিটার, বা এটাকে এরকমও বলা যেতে পারে ওয়েবার মিটার ইনভার্স অ্যাম্পিয়ার ইনভার্স। কোথা থেকে এসব কিছু আসছে পরের চ্যাপ্টারে আমি সব কিছু রিজন দেবো। ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার, বুঝতে পারলি এতটুকু? তাহলে চৌম্বক ক্ষেত্র এটা নিয়ে আলোচনা করা প্রায় হয়ে গেল, এর অভিমুখ নিয়ে আলোচনা করা হয়ে গেল, কীভাবে বের করতে হবে, এবং এর মান নিয়েও আলোচনা করা হয়ে গেল, যে মান কী কী বিষয়ের উপর ডিপেন্ড করছে, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। বুঝতে পারলি? বায়ো সাভার্ট সূত্র খুবই ইম্পর্টেন্ট, বায়ো সাভার্ট সূত্রের বিবৃতি দিবে, যদি বিবৃতি দিয়ে দেয় বইয়ে যেমন দেখছিস 4-5টা লাইন বলা আছে, 1 2 3 করে পয়েন্ট করা আছে দিয়েছিল, ওরকমভাবে লাইন করে করে তোদেরকে বলতে হবে, আমি নোট দিব, সেই নোটও পেয়ে যাবি কীভাবে লিখতে হবে, সাথে গাণিতিক রূপটা দিতে হবে এরকমভাবে, আর তারপরে ভেক্টর রূপটাও দিতে হবে। চৌম্বক ক্ষেত্রে একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে যদি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে এর ভেক্টর ফর্মটাও দিবি, যদি ভেক্টর ফর্ম না দিস ম্যাক্সিমাম টিচার কেটে দিবে। ঠিক আছে, ভেক্টর ফর্মটাকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, ওটা হচ্ছে এক্স্যাক্ট। তো ভেক্টর ফর্ম কেমন হবে দেখ, ডিবি ভেক্টর, ডি এর মাথায় ভেক্টর না, বি এর মাথায় ভেক্টর, ডিবি ভেক্টর ইজ ইকুয়াল টু μ0 বাই 4 পাই আই ডিএল, ডিএলটাকে ভেক্টর দিয়ে দিলাম, ডিএলটাকে কি দিলাম, ভেক্টর, ডিএল এর ডাইরেকশন এটা, ক্রস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঘাবড়াবি না একদম, এটা আর ওইটা আলাদা কিছু নয়, একই জিনিস, ওটাকে ভাঙলে এটা পাওয়া যাবে। কি করে দেখ, এটাও ভেক্টর এটাও ভেক্টর, এটা ইউনিট ভেক্টর, ক্যাপ দিয়েছে মানে ইউনিট ভেক্টর। তাহলে ক্রস যখন ভাঙতে হয়, এ ক্রস বি যদি থাকে আমরা কি করি রে, এ বি এর ভ্যালু কি করি আমরা, এ বি সাইন থিটা করি, তাই না, এ বি সাইন থিটা করি। তাহলে এই জায়গাটা দেখ, এ মানে হচ্ছে ডিএল, ডিএল রেখে দিলাম, বি মানে কি আর ক্যাপ, তার মান কত, ইউনিট ভেক্টর 1 মান, তাহলে ডিএল ইন্টু 1, আর সাথে কি আছে সাইন থিটা, দেখ তাই আছে ডিএল ইন্টু 1 ইন্টু সাইন থিটা। বুঝতে পারলি ব্যাপারটা? তো এরকমভাবেও লেখা যায়। এর আবার আরও একটা রূপ আছে, কখনো কখনো এমসিকিউতে ধর এই রূপটা পেলি না, এটা পেয়ে গেলি, আইডিয়াল ভেক্টর ক্রস আর ভেক্টর, তাহলে নিচে আর আর স্কোয়ার হবে না, আর কিউব হয়ে যাবে। এরকমও থাকতে পারে, কেন? তার কারণ আর ক্যাপ মানেই হচ্ছে আর ভেক্টর বাই আর। তোদের ম্যাথামেটিক্সে ভেক্টর নেই না? হ্যাঁ, শুরু করেছে, আচ্ছা, তো ওখানেও পাবি তোরা এগুলো। ক্লাস 11-এ তো ভেক্টর করিয়েছিলাম আমি, যারা করেছিস আর কি। বুঝতে পারলি ব্যাপারটা? ওপরে আর ভেক্টর থাকলে নিচে আর কিউব, আর ওপরে আর ক্যাপ থাকলে নিচে আর স্কোয়ার, কোনো চেঞ্জ নেই। এত দূর পর্যন্ত তোকে বায়ো সাভার্ট সূত্র কিন্তু লিখতে হবে। ওকে, হাফ পেজ লেগে যাবে বায়ো সাভার্ট সূত্রটাকে লিখতেই। বল। হ্যাঁ, আর ক্যাপ ইজ ইকুয়াল টু, ওটাই লিখেছি আমি এখানে, তুই যেটা বলছিস যে এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই মডিউলাস এ ভেক্টর, এটা বলছিস, এটা একই জিনিস। মডুলাস এটাকে আমি শুধু এও লিখতে পারি, বুঝে নিতে হবে ওটা মান। ওকে, বায়ো সাভার্ট সূত্র বললাম, বায়ো সাভার্ট সূত্রে চৌম্বক ক্ষেত্র বের করলাম, তাই তো, বি বের করলাম। চুম্বকন ক্ষেত্রে একটা নাম বলেছিলাম, বা চৌম্বক প্রাবল্য, সেইটা একটু বলে দিই। চুম্বকন ক্ষেত্র বা চৌম্বক প্রাবল্য, চুম্বকন ক্ষেত্র বা চৌম্বক প্রাবল্য, যাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তো এইচ এর সাথে বি এর একটা রিলেশন, সেটা হচ্ছে বি ভেক্টর ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, বি ভেক্টর ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। ওই আমরা যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে যখন পড়েছিলাম, তড়িতে যখন পড়েছিলাম, তখন তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আলাদা কিছু ছিল না, ই ভেক্টরকেই প্রকাশ করেছিলাম, তাই না। এখানে একটু শুধু আলাদা কনসেপ্ট, সেটা হচ্ছে যে বি ভেক্টর আর এইচ ভেক্টর আলাদা জিনিস। ওকে, মানে ম্যাগনিটিউডের দিক থেকে আলাদা জিনিস, কাজ যখন করবো সব একই কাজ করবে, চুম্বক ক্ষেত্রেও যা কাজ করবে চুম্বকন ক্ষেত্রেও সেই কাজটাই করবে, একই কাজ, ইনডিউস করাই কাজ এদের। তো সম্পর্কটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ এইচ, যেখানে মিউটাকে কি বলেছি, চৌম্বক ভেদ্যতা, তাই না। শূন্য মাধ্যম হতে গেলে সেটা 4π10⁻⁷ হেনরি পার মিটার। আচ্ছা, এখান থেকে এইচ ইকুয়াল টু লেখা যাচ্ছে বি বাই মিউ,
তো সংজ্ঞাটা এইভাবেই তৈরি করা হয়েছে, মানে তোদের বই এইভাবেই তৈরি করেছে যে কোনো অঞ্চলের চৌম্বক ক্ষেত্র এবং ওই মাধ্যমের চৌম্বক বেদ্যতার অনুপাতকেই বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র, চুম্বকন ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। খুব কি কঠিন? আরেকবার বলে দিই, কোনো অঞ্চলের চৌম্বক ক্ষেত্র এবং ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার এর অনুপাতকেই বলা হচ্ছে চুম্বকন ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। কঠিন তো নেই, সংজ্ঞা থেকে বের করা যাবে। আচ্ছা একক তাহলে কী হবে এখান থেকে? আচ্ছা একক বলার জন্য চৌম্বক ক্ষেত্রের এককটা একটু আমি তোকে বলে দিই। চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে বি ভেক্টর। এর আরও নাম আছে, আলাদা আলাদা চ্যাপ্টার আসবে, এরপরে চ্যাপ্টার আসবে, তখন দেখবি এর নাম হয়ে গেছে চৌম্বক আবেশ। একই জিনিস এগুলো সব, চৌম্বক ক্ষেত্র ভেক্টর, আবেশ, এগুলো সব একই জিনিস। তো এই চৌম্বক ক্ষেত্র বি এর একক হচ্ছে, এর একক ওয়েবার পার মিটার স্কোয়ার। কোথা থেকে আসলো? পরের চ্যাপ্টার, ওয়েবার পার মিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটাকে আবার এরকমও বলা যেতে পারে টেসলার নাম অনুসারে, সায়েন্টিস্ট টেসলার নাম অনুসারে এটাকে বলা যেতে পারে টেসলা। সায়েন্টিস্ট টেসলা ম্যাগনেটিজম আর ইলেকট্রিসিটিকে নিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে গেছেন, অনেক আবিষ্কার করে গেছেন, যার জন্য আমরা এসিকে ইউজ করতে পারছি, অল্টারনেটিং কারেন্ট ইউজ করতে পারছি। শুধুমাত্র এসি নামটাই তোরা জানিস, আর কিছু জানিস যে আর কী কী আবিষ্কার করে গেছে? এসি ছাড়াও যত রকমের বর্তমানে ইলেকট্রিক মোটর যেগুলো আছে, ধর জেনারেটর মোটর, তারপরে ধর ট্রান্সমিটার যেগুলো আছে, ট্রান্সমিটার নাকি ট্রান্সফরমার, এগুলো যে আছে, এই সব জিনিসগুলো সব কটাতেই ওর যে তৈরি করা মেকানিজমগুলো সেগুলোকে কাজে লাগানো হয়, সব কিছুকে ইজি করে দিয়ে গেছে। বুঝতে পারলি? টেসলা নিয়ে অনেক গল্প হয়েছে, বলা হয় নাকি টেসলা যদি বেঁচে থাকতো ফ্রি ইলেকট্রিসিটি তৈরি করে যেত। মানে টাওয়ার বসাতো এখানে, যেমন মোবাইলের সিগন্যাল পাচ্ছিস, টাওয়ার এক জায়গায় বসাচ্ছে, যে কোনো জায়গায় মোবাইল পাচ্ছিস, তো ওইরকম ধরনের হাই এনার্জি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারতো, তোর কিছু হতো না। তোর যেখানে ইলেকট্রিসিটি প্রয়োজন আছে সেই জায়গাটা পুরোপুরি যেমন সিগন্যাল ক্যাচ করে নেয়, ওইরকম নাকি ক্যাচ করে নিতে, এরকম নাকি তৈরি করা যেত, এরকম নাকি সম্ভব হয়েছিল, শেষ জীবনে করতো, যাই হয়নি। এবং তার যে ডায়েরিগুলো যেগুলো ছিল, যে ডায়েরিগুলোতে ও লিখেছিল এই সব কিছু, ওগুলোও আবিষ্কার করা হয়নি। কারণ ওই মানে গল্প আছে, আমি জানি না আদৌ সত্যি কিনা। ধরা হয় যে ওগুলো যদি আবিষ্কার হয়ে যায় তাহলে ব্যবসায়ী যারা আছে, বড় বড় যারা ইনভেস্ট করছে, তাদের ক্ষেত্রে তো লস হয়ে গেল না। ফ্রি এনার্জি যদি সব জায়গায় সাপ্লাই হয়ে যায় তাহলে সব কিছু বাদ। তো এই জন্য নাকি ওগুলো আসতে দেওয়া হয়নি। কতটা সত্যি আমি জানি না, তবে ছোট্টখাট্ট করে এক্সপেরিমেন্টালি প্রুভ করেও দেখিয়েছিলেন। একটা ছোটো টাওয়ার তৈরি করে কিছুটা অঞ্চলের মধ্যে ফ্রি ইলেকট্রিসিটি তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন। ছবি দেখতে হবে, মাঝে মাঝে দেখবি ওই রিলসগুলোতে ছবি দেখায়। টেসলা কয়েলও আছে, টেসলা ভালভ আছে, এমন কোনো কিছু নাই, ও একজন ইঞ্জিনিয়ার, এমন কোনো কিছু নাই যেখানে ও অবদান নেই। তো তার নাম অনুসারে এই এককটাকে টেসলা বলা হয়েছে, ওয়েবার পার মিটার স্কোয়ার। চৌম্বক ক্ষেত্রের একক কি তাহলে? টেসলা, ওয়েবার পার মিটার স্কোয়ার। কোন এককে এটা? যখন কিছু বলিনি মানে এসে একক, তাই তো? তাহলে সিজিএস এককে কী হবে? সিজিএস এককে এটা হচ্ছে গাউস। সিজিএস এককে এর নাম কি? গাউস, বা জি দিয়ে লেখা হয়। সিজিএস এককে চৌম্বক ক্ষেত্রের একক গাউস। এদের মধ্যে সম্পর্ক 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 পাওয়ারে 4 গাউস। 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 পাওয়ারে 4 গাউস। এটা 311 পেজে নিচের দিকে দেওয়া আছে, দেখবি 1 টেসলা সমান সমান 10 পাওয়ারে 4 গাউস। বুঝতে পেরেছিস এতটুকু? ওকে, এবার চুম্বকন ক্ষেত্রে চলে আসি। তাহলে চুম্বক ক্ষেত্রের একক হয়ে গেছে, তাহলে এবার চুম্বকন ক্ষেত্রের এককে চলাই। চুম্বকন ক্ষেত্রের একক যদি দেখিস, দেখ এদিকে, এই এককটাকে তুই এবার বের করতে পারবি। ওপরে বিয়ের একক ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা, নিচে মিউয়ের একক। মিউয়ের একক মনে করে দেখ আমি লিখেছিলাম হেনরি পার মিটার, বা ওটাকে এরকমও লিখেছিলাম ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স লিখেছিলাম। ব্যাস এটাকে একটু ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো। কী পাবো দেখ তো, ওপরে একটা মিটার ইনভার্স থাকবে, ওয়েবার বাদ হয়ে যাবে, মানে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স থাকবে। অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, খেয়াল করে দেখ, চুম্বক ক্ষেত্র নিয়ে আলোচনা করছি, আর এককের মধ্যে কারেন্ট আর দৈর্ঘ্য ঢুকে আছে, চুম্বকের কোনো একক নেই। ঠিক আছে, তো মনে রাখতে হবে এগুলো। চুম্বকন ক্ষেত্রে একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার। এটা কোন একক? এসআই, এটা হচ্ছে এসআই একক। তাহলে সিজিএস একক কী হবে রে? সিজিএস একক হচ্ছে ওরোস্টেট, ওরোস্টেটের নাম অনুসারে ওই সিজিএস একক ওরোস্টেট। তোরাও কিছু আবিষ্কার কর, তোদের নাম দিয়েও কিছু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, অনির্বাণের ধর এ এন নিল আন, অনির্বাণ তুই ভিডিও কর, ওগুলো থেকে কিছু তৈরি করা যাবে। শিলা, ঠিক, শিলা নামটাকে ফেমাস করে দিলি তোরা। আচ্ছা, তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ওরোস্টেট। এদের মধ্যেও সম্পর্ক আছে একটা, সম্পর্কটা হচ্ছে এরকম দেখ, 1 অ্যাম্পিয়ার পার মিটার ইজ ইকুয়াল টু 4 পাই 10 পাওয়ার -3 ওরোস্টেট। ডাকছে কাউকে দেখ,
সরি বলে দেয়, সরি বলে দেয়। আচ্ছা দেখ, 1 অ্যাম্পিয়ার পার মিটার হচ্ছে 4 পাই ইন্টু 10⁻³ ওরস্টেড। এগুলো মুখস্থ করতে হবে, যেভাবে আমার মুখস্থ আছে তোদের জন্য মুখস্থ থাকে এগুলো। ব্যাস, বায়োসাভার সূত্র ক্লিয়ার হলো। এবার বায়োসাভার সূত্রের অ্যাপ্লিকেশন। বায়োসাভার সূত্রের অ্যাপ্লিকেশন থেকে প্রত্যেকবার কিছু না কিছু পরীক্ষাতে থাকবেই, মানে বড় কোশ্চেন। বায়োসাভার সূত্রের অ্যাপ্লিকেশন বলতে কি বলতে চাইছি, একটা দীর্ঘ ঋজু পরিবাহী তারের জন্য কিছুটা দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে। বায়োসাভার সূত্র তো মান নিয়ে রিলেটেড, তাই না? তো মান কি হবে সেটা কখনো বের করতে দিতে পারে, কখনো দিতে পারে একটা বৃত্তাকার পরিবাহী আছে তার সেন্টারে চৌম্বক ক্ষেত্র কত হবে, বা একটা বৃত্তাকার পরিবাহী থেকে তার অক্ষ বরাবর কোনো একটা বিন্দুতে কত হবে, এরকম বিভিন্ন রকম কেস দিতে পারে। তো সেই জিনিসগুলো এখন প্রমাণ করব। সবার প্রথমে হচ্ছে একটা দীর্ঘ ঋজু পরিবাহী তার, দীর্ঘ ঋজু পরিবাহী তার অসীম দৈর্ঘ্যের, ঠিক আছে? দীর্ঘ বলতে এখানে অসীম দৈর্ঘ্যের বলতে চাইছি, আইডিয়াল কেস নিয়ে নিচ্ছি যে অনেক বড় দীর্ঘ ঋজু পরিবাহী তার। এর ধরুন আমরা চৌম্বক ক্ষেত্র বের করব, কোথায় বের করব? ধরুন এই হচ্ছে সেই পরিবাহী তারটা, ডট ডট দিয়ে দিচ্ছি, মানে কি অসীম পর্যন্ত আছে, শেষ নেই। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত, আই। কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এইখান থেকে কত দূরে, ধরে নিয়ে আর দূরত্বে, নেব, হ্যাঁ আর দূরত্বে একটা বিন্দু আছে পি বিন্দু, সবসময় পি বিন্দুই নিই নাকি রে, পি বিন্দু। এই পি বিন্দুতে কী বের করতে হবে, চৌম্বক ক্ষেত্র বের করতে হবে বায়োসাভার সূত্রকে কাজে লাগিয়ে। কীভাবে করা যায়? বায়োসাভার সূত্র কী করেছিল, একটা ক্ষুদ্র এলিমেন্টের জন্য করেছিল, না একটা স্মল লেন্থের জন্য করেছিল, পুরোটার জন্য তো করেনি। তো আমি কি করবো, স্মল লেন্থের জন্য করব, আর পুরোটার যখন কাজ করব তখন পুরোটাকে ইন্টিগ্রেশন করে যোগ করে দেবো। বোঝা গেল? ইন্টিগ্রেশন শিখেছিস, ইন্টিগ্রেশন করা যতটুকু শিখেছিস তার মধ্যে এরকম শিখেছিস যে একটাই মাত্র ভেরিয়েবল ইন্টিগ্রেশন করা যায়, ডিএক্স থাকতে হবে। যদি ডিএক্স এর মধ্যে ওয়াই ঢুকে যায় তো ওয়াইকে রিপ্লেস করতে হবে এক্স দিয়ে। করেছিস এরকম? মানে একটা ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন করা আমরা শিখেছি, তাহলে এখানেও তাই করতে হবে। দেখ ধরে নিচ্ছি এখানে একটা ক্ষুদ্র পোর্শন ডিএল, ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম কারণ ডিএল ভেক্টর কোয়ান্টিটি, একটা ক্ষুদ্র পোর্শন ডিএল, এখান থেকে আর ভেক্টর দূরত্বে পি একটা বিন্দু আছে, এখানে ডিএল না নিয়ে অন্য কোনো জায়গায় নিই, ইন জেনারেল নিয়ে নিচ্ছি যে এই বিন্দুটা থেকে এল দূরত্বে একটা ক্ষুদ্র পোর্শন ডিএল নিয়ে নিলাম, এটা আমার ইন জেনারেল হয়ে গেল। বুঝতে পারলি? এটা যদি এখানে করে দিই তাহলে একটা স্পেশাল কেস হয়ে যাচ্ছে। তো আমি জেনারেল ধরার জন্য কী করলাম, এল দূরত্বে একটা ডিএল দৈর্ঘ্য ইমাজিন করে নিলাম। এবার এই ডিএল দৈর্ঘ্য থেকে পি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বের উপরই তো নির্ভর করবে। আমি এইভাবে টেনে ধরে আছি কেন বলতো, ট্যাবে এইভাবে টেনে ধরে থাকতে গেলে কিনা সোজা হয়ে যায়, ওই ফ্লোটা চলে এসছে, সোজা হলো না, তাহলে সোজা করি। এই দূরত্বটা হচ্ছে ইউ, বুঝতে পারলি? বায়োসাভার সূত্রতে ডিএল পোর্শনের জন্য পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা ইউ এর উপর ডিপেন্ড করবে না আর এর উপর ডিপেন্ড করবে? ইউ এর উপর ডিপেন্ড করবে। ওই ডিএল থেকে পি বিন্দু কত দূরে আছে তার উপর ডিপেন্ড করবে, আর এর উপর নয়। বোঝা গেছে? আমাকে আরও দূরত্ব বের করতে হবে। তাহলে আমি যদি এরকম করি, এই দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি যে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে আলফা, ধরে নিচ্ছি এই কোণটা আলফা। তাহলে বায়োসাভার সূত্র অনুযায়ী এরকম লেখা যায় যে ডিবি ভেক্টর ইকুয়াল টু মিউ বাই 4 পাই, শূন্য মাধ্যম হতে গেলে মিউ 0 বাই 4 পাই। যখন মিউ 0 লিখবি পাশে লিখে দিবি শূন্য মাধ্যমের ক্ষেত্রে, তাহলে আর ঝামেলা থাকলো না। এখানে লিখবো আইডিএল ক্রস ইউ ক্যাপ বাই ইউ স্কোয়ার। ঠিক আছে? ভেক্টর ফর্ম দিয়েই শুরু করবি যখন অ্যাপ্লিকেশন করবি, ভেক্টর ফর্ম থেকে তখন তুই মানটাতে চলে আসবি যে ডিবি ইজ ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই আই ডিএল সাইন আলফা, তাই না? আলফা কার কার মধ্যে রে, ডিএল আর ইউ এর মধ্যে, ডিএল এর ডাইরেকশন এদিকে, ইউ এর ডাইরেকশন এদিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল তো আলফা ধরেছি, সাইন আলফা বাই ইউ স্কোয়ার। এত দূর পর্যন্ত কোনো সমস্যা নেই, নেই তো? এবার আমি কি বললাম, ক্ষুদ্র পোর্শনের জন্য বের করবো আর টোটালটার জন্য ইন্টিগ্রেশন করে দেবো। এবার তুই যদি বলিস যে আমি টোটাল চৌম্বক ক্ষেত্র বের করবো, তো ডিবিকে ইন্টিগ্রেশন করে বের করবো, কর ইন্টিগ্রেশন। যখন তুই এখানেও ইন্টিগ্রেশন দিবি, খেয়াল করে দেখ ডিএল যে দৈর্ঘ্যটা এটা অনবরত চেঞ্জ হচ্ছে, মানে ডিএল ভেরিয়েবল। আইটা যদি ভেরিয়েবল নাও হয়, আই ধর একই তড়িৎ প্রবাহিত হচ্ছে, সাইন আলফা এখানে বিন্দু নিয়েছি বলে আলফার মান একটা, যদি বিন্দুটা এখানে নিতাম আলফার মান কমে যেত, এদিকে নিতে গেলে আলফার মান নেগেটিভে চলে যেত, তার মানে আলফাটাও ভেরিয়েবল। আবার ইউটাও ভেরিয়েবল, এখানে ইউ যত আছে এখানে ইউ নিতে গেলে আরও বেশি। তাহলে এতগুলো ভেরিয়েবল ঢুকে আছে, কী করে ইন্টিগ্রেশন করবো? সম্ভব না। সেই জন্য কী করবো, সবগুলো ভেরিয়েবলকে একটা ইন্টিগ্রেশনে মানে একটা ভেরিয়েবলে ফর্মে নিয়ে আসবো।
কোন ভেরিয়েবলের ফর্মে নিয়ে আসবো? একটা আলাদাই ভেরিয়েবল, সেটা হচ্ছে থিটা, যে এই বিন্দুর রেসপেক্টে কত অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে? এই থিটার রেসপেক্টে সবাইকে আমি নিয়ে আসবো এবং লিমিট বসিয়ে দেবো কোথা থেকে কত দূর। দেখ ধরে নে লাস্ট এখান থেকে শুরু হয়েছে আর এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে এই লিমিট, এই কোণটা ধর তোর জানা আছে, এটা হচ্ছে -θ1, আর এই কোণটা হচ্ছে θ2, নিচের দিকে গেছে বলে মাইনাস, ওপরে আছে প্লাস, তাহলে -θ1 থেকে θ2 পর্যন্ত ইন্টিগ্রেশন করে দিলে কাজ হয়ে যাবে। তাহলে আমার প্রথম কাজ আগে থিটার রেসপেক্টে সবাইকে সরিয়ে নিয়ে আসা, তারপরে এগুলো করা। আগে থিটার ফর্মে নিয়ে আসি সবাইকে। কাকে কাকে থিটার ফর্মে নিয়ে আসতে হবে? ডিএলকে নিয়ে আসতে হবে, সাইন আলফাকে নিয়ে আসতে হবে, ইউকে নিয়ে আসতে হবে, তাই না? কি করে আনা যায়? দেখ কি করে আনা যায়। এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না, এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজটাতে আমি ট্যান থিটা লিখছি, ট্যান থিটা সমান সমান L/R, ঠিক আছে? দেখ L/R, লম্ব বাই ভূমি, ট্যান থিটা, থিটার সাথে এখান থেকে যদি রিপ্লেস করা যায়, L = R ট্যান থিটা। আচ্ছা আমার তো L দরকার না, আমার কি দরকার? ডিএল দরকার। তাহলে ওটাকে ডেরিভেটিভ করলে ডিএল পাবো না? ডেরিভেটিভ করবে ডিএল ডি থিটা, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। আর তো কনস্ট্যান্ট, এখান থেকে আর যা দূরত্ব তাই থাকবে, কখনো আর চেঞ্জ হবে না। ট্যান থিটার ডেরিভেটিভ করলে কি হয়? সেক স্কোয়ার থিটা, বোঝা গেল? তাহলে এখান থেকে ডিএল = আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, ব্যাস এখানে ডিএলকে রিপ্লেস করে দিলেও, দেখো কোনো সব কিছু থিটাই আছে, আর তো কনস্ট্যান্ট, আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাহলে একটা রিপ্লেসমেন্ট হয়ে গেল। আচ্ছা আরও কিছু আছে, সাইন আলফা আছে, ইউ আছে, সাইন আলফাতে যা, সাইন আলফা, সাইন আলফা, সাইন আলফা, এটা আলফা নাকি? আচ্ছা তো সাইন আলফা, এটাকে আমি থিটার ফর্মে নিয়ে আসবো। ছবি দেখ, আলফার মধ্যে যদি থিটাকে ঢুকাতে হয়, এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা, হ্যাঁ কি না? বল রে, এই কোণটা 180 মাইনাস আলফা, আর এই কোণটা যদি পাওয়া যায় তাহলে এই কোণটাকে আবার থিটা দিয়ে রিপ্লেস করা যাবে, কারণ এটা 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এইটুকু কত? 90 মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি চলে গেছে। একটা ত্রিভুজের মধ্যে টোটাল 180 ডিগ্রি হয়, 90 খেয়ে নিলো, বাকি থাকছে 90, তার মধ্যে এটা যদি থিটা হয় তাহলে এটা হবে 90 মাইনাস থিটা, বুঝতে পেরেছিস? তাহলে আমি এরকমভাবে লিখছি যে সাইন আলফা = সাইন 180 ডিগ্রি মাইনাস বিটা, বিটা হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে বিটা, 180 মাইনাস বিটা লিখতে পারি। ওকে, আবার এই বিটা কোণটাকে এরকমও লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস বিটা কোণটাকে লিখতে পারি 90 মাইনাস থিটা, এখনই বোঝালাম। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা সাইন 90 প্লাস থিটা, তাই না? সাইন 90 প্লাস থিটা কত হয় রে? ছি 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 ছি, আস্তে আস্তে শুনতে পাচ্ছি কিন্তু জোর দিকে বলতে পারছিস না। সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে কস থিটা। ওকে, তাহলে দেখ সাইন আলফাকেও থিটার ফর্মে রিপ্লেস করা হয়ে গেল। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ইউ, ইউটাকে সরিয়ে দিলে কাজ হয়ে গেল। ইউটাকে কি করে সরাবি? ইউ এল আর, ইউ আর আর এর মধ্যে সম্পর্ক দেখ, কস থিটা, কস থিটা = ভূমি বাই অতিভুজ। আমি সাইন থিটা = লম্ব বাই অতিভুজ তো করতে পারতাম, ওখানে কিন্তু এলটা ভেরিয়েবল হয়ে যেত, এল এর মান বারবার চেঞ্জ হবে, তো আর এর মান চেঞ্জ হবে না, সে আর দিয়ে লিখলাম আমি। কস থিটা = আর বাই ইউ, বা ইউ = আর বাই কস থিটা, মানে আর সেক থিটা, ঠিক আছে? ব্যাস, ইউ স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। ওকে, এবার এগুলোকে এখানে পুট করবো, ইন্টিগ্রেশন μ0/4 আই ডিএল মানে কি ছিল? আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, ভুল করলে বলিস, হ্যাঁ কোনো কিছু যদি ছুটে যায়। সাইন আলফা মানে কস থিটা, আর নিচে হবে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা, তাই তো? আচ্ছা এটা কেটে গেল, ঠিক আছে? নিচে একটা আর থাকছে, একটা কস থিটা পড়ে থাকছে, আই পড়ে থাকছে, আর ডি থিটা পড়ে থাকছে। তো আমি এটাকে আগে লিখে নিই, পরে ইরেজ করছি সব। μ0/4 I/R কস থিটা ডি থিটা, দেখ তোরা ঠিক লিখেছি কিনা? ঠিক লিখেছি, কিছু বাদ নাই। ওকে, এখানে তুই যদি দেখিস আইটা কনস্ট্যান্ট থ্রু আউট, আই কিন্তু সেম আছে, আর এর ভ্যালু কনস্ট্যান্ট, কত দূরে বের করবো সেটা তো ফিক্সড। তাহলে যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে বাইরে বের করা যায়। μ0/4 তো জন্ম থেকেই কনস্ট্যান্ট ছিল, যেদিন থেকে ওকে পড়ছি, তাহলে বাইরে চলে আসলো। ভেতরে কে পড়ে থাকলো? কস থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন সহজ হয়ে গেল না? ব্যাস, এগুলোকে ইরেজ করছি আমি। তাহলে আলটিমেট পড়ে থাকছে B = μ0/4 I/R
ইন্টিগ্রেশনের মধ্যে cos থিটা ডি থিটা, এটাকে মনে রাখার চেষ্টা করবি। এটা যদি মনে রাখিস তাহলে এরপরে আর একটা থিওরি করাবো, ওই থিওরিটা তোদের সুবিধা হবে, ক্যালকুলেশন তাড়াতাড়ি করে নিতে পারবি যদি এটা মনে না থাকে। μ0/4π I/r cos থিটা ডি থিটা। ওকে, এবার আমাকে করতে হবে কি, এটা তো অসীম দৈর্ঘ্যের তার নিয়েছিলাম তাই না, যদি কোনো একটা ফাইনাইট লেন্থের হয়, এটা সসীম দৈর্ঘ্যের তার যদি হয়, তাহলে এর কিছু একটা লিমিট থাকবে থিটার। কত লিমিট হবে, ধরে নে -θ1। আর এখানে একটা লিমিট থাকবে হাইয়েস্ট, সেটা কত, ধরে নিচে মাইনাস কেন, এটা θ2। তাহলে লিমিট শুরু হচ্ছে -θ1 থেকে θ2 পর্যন্ত। এতটুকুর মধ্যে ইন্টিগ্রেশন যদি করে নেওয়া যায় তবেই তো হয়ে গেল, পুরো চৌম্বক ক্ষেত্রটা পেয়ে যাবো পুরো তারের দৈর্ঘ্যের জন্য। ব্যাস, ইন্টিগ্রেশনটা করি। μ0/4π I/r cos থিটার ইন্টিগ্রেশন কী হয় রে, সাইন থিটা না মাইনাস সাইন থিটা, সাইন থিটা হয়। -θ1 থেকে θ2, μ0/4π I/r লিমিট যদি বসাতে হয় প্রথমে বসাবো সাইন θ2, তারপরে সূত্রের মাইনাস, তারপরে বসাবো সাইন -θ1, মাইনাস বেরিয়ে গেল, কস থাকলে মাইনাস খেয়ে নিত, সাইন থাকলে খেতে পারে না। তো এই হচ্ছে তোর ফর্মুলা, এটাও তোকে আলাদা করে মুখস্থ করে নিতে হবে ইন জেনারেল। এটা প্রবলেম সলভ করতে তোকে হেল্প করবে, তোকে অ্যাঙ্গেল বলে দিবে এত থেকে এতর মধ্যে পরিবাহিতার, তুই এই ফর্মুলায় ভ্যালু বসে বের করে নিতে পারবি। বুঝতে পারলি? তাহলে একটা ফাইনাইট শেপের পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কী হবে সেটা বের করা গেল। ওকে, এবার হ্যাঁ বল, বিটা চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, এবার তিনটা কেস। কেস ওয়ান, কেস ওয়ান বলছে যদি এই পরিবাহিতাটা আসলে অসীম দৈর্ঘ্যেরই যদি হতো, অসীম দৈর্ঘ্যের, দেখ অসীম দৈর্ঘ্যের যদি হয়, দেখ লেন্থটাকে আরেকটু বড় করতে গেলে θ1 এর মানটা আরও বড় হয়ে যাবে না, এইদিকে লেন্থটাকে যদি আরেকটু বড় করি θ1 এর মান আরও বড় হয়ে যাবে। এইভাবে যখন আমি অসীম দৈর্ঘ্যে চলে যাব θ1 এর মান বাড়তে বাড়তে 90 ডিগ্রি হয়ে যাবে ম্যাক্সিমাম, যদি হাইপোথেটিক্যাল দেখে মনে হবে না। বুঝতে পারছিস কি ব্যাপারটা? এটাকে যত নিচের দিকে নিয়ে যাচ্ছে কোণ বাড়ছে, এইভাবে করতে করতে একসময় নিচে চলে যাবে, এতটা অসীম দৈর্ঘ্যে চলে যাবো যে এটা প্রায় 90 ডিগ্রি সমান হয়ে যাবে। তার মানে যখন অসীম দৈর্ঘ্যের পরিবাহী নেব তখন θ1 এর মান কত হবে, 90 ডিগ্রি, আর θ2 এর মান কত হবে, এটাও অসীম দিকে চলে যাচ্ছে, তাহলে এটারও 90 হয়ে যাবে। তাহলে অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের ক্ষেত্রে যদি আমি এখানে 90 বসিয়ে দিই তাহলে বি এর মান কত পাওয়া যাবে, আমি এখানে ইনফাইনাইট লিখে দিলাম, বি ইনফাইনাইট পাওয়া যাবে μ0/4π I/r সাইন 90 ডিগ্রি 1 সাইন 90 ডিগ্রি 1 মানে 2, তাহলে পাওয়া যাবে কত, 2I/r। খুব কাজে লাগবে অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য, প্রচুর কাজে লাগবে এটা। μ0/4π 2I/r, μ0/4π তো কনস্ট্যান্ট থাকবে, মনেই থাকবে এটা 2I/r। কি বুঝতে পারছিস? চাপ লাগছে? বুঝে যাবি, কিন্তু পরের দিন লিখতে পারবি না কিছু। কেস 2, এই দেখ কেস 2, দেখ কেস 2 হচ্ছে অর্ধ অসীম। অর্ধ অসীম কথার অর্থ কী রে, যে কোনো একটা দিক অসীম থাকবে। ধরে নে এই দিকটা আমি নিলামই না, এই দিকটা আমি নিলামই না, এখান থেকে শুরু আর এই দিকে অসীম পর্যন্ত চলে গেছে, তাহলে বলতো আমাকে θ1 এর মান কত, 0, কারণ θ1 দিকে নাই, তৈরি হচ্ছে না, 0, আর θ2 90, তাহলে এখানে যদি বসাস একটা 0 হয়ে যাবে, একটা 1 হয়ে যাবে, তার মানে ভ্যালু কী বেরাবে, আমি v½ লিখে দিচ্ছি এটাকে অর্ধ অসীম বোঝানোর জন্য, এটা হবে μ0/4π I/r। সিমিলারলি যদি ওপরের অর্ধেক বাদ দিয়ে নিচের অর্ধেক নিয়ে দিই তাও এটাই আসতো, তার মানে অর্ধ অসীমের জন্য μ0/4π মনে রাখাটাও সহজ, ওটা 2I/r, এটা অর্ধেক I/r। হ্যাঁ একই কথা, বুঝতে পেরেছি কিছু না? ব্যাস, এটা হলো কেস 2। এবার কেস 3, কেস 3টা দেখ। এবার কেস 3 হচ্ছে পরিবাহীর ওপর কোনো একটা বিন্দু, বুঝতে পারলাম না, ছবি আঁকি তাহলে বুঝতে পারবি। দেখ আমি যে পরিবাহী তারটা নিচ্ছিলাম এইভাবে নিচ্ছিলাম, আর এখান থেকে আর দূরত্বে বের করছিলাম, তাই না? বিন্দুটা যদি এখানে না হয়, এবার এখানে হয়, এইখানে আমাকে বের করতে হবে, মানে পরিবাহী তারের ওপরেই কোনো একটা বিন্দুতে, তাহলে চৌম্বক ক্ষেত্র কী হবে, আমার মুখে বলে দিস না 0 হবে, দেখে মনে হচ্ছে যে ওপরে চলে এসেছে 0 হবে, এরকম বলা যাবে না, বের করে দেখাতে হবে।
জিরো নাও হতে পারে। তাহলে এইরকম বিন্দুতে যদি বের করতে হয় তোকে কী করতে হবে, একটু আলাদাভাবে আলাদা ক্যালকুলেশন করে নিতে হবে। সেটা হচ্ছে যে এইরকম দূরত্বে না করে এই সব জায়গায় কোথাও বের করতে হবে। এখানে একটা বিন্দু পি নিলাম, কত দূরত্বে আছে, ওটা আর দূরত্বেই আছে, কিন্তু এই পরিবাহী তারটা যেখানে শেষ হয়েছে তার থেকে কিছুটা ওপরে আমি এখানে ধরেছি, বুঝতে পারলি? এবার ওর রেসপেক্টে যদি আমি এখানে লিমিট ধরতে যাই তাহলে কী হবে দেখ, লিমিটটা এখান থেকে এতটুকু পর্যন্ত -θ1, আর এখান থেকে এত দূর পর্যন্ত -θ2, বুঝতে পারছিস? মানে এখন লিমিটে দুজনই মাইনাসে চলে আসলো। তাহলে ওই যে জিনিসটা লিখেছিলাম বি ইকুয়াল টু, এই ইকুয়েশনটা যে লিখেছিলাম μ0/4π I/r cos θ d θ, এত দূর পর্যন্ত সব ক্যালকুলেশন সেমই থাকবে, শুধু লিমিটটা হয়ে যাবে -θ1 থেকে -θ2। ওই জন্য আমি ওটা মনে রাখতে বলেছিলাম। এখানে যদি ভ্যালু বসিয়ে দিস I/r কী হবে রে, সাইন থিটা তো আসবে, মানে মাইনাস সাইন থিটা। দেখ এটা আসবে কিনা, আমি একবারে করে দিলাম, আসলো? আসবে না এটা? এটাই আসবে। ওপরেরটা প্রথমে তো মানে মাইনাস টাইনাস ঘুরে গেল, সব এক্সপ্লেন করবো? আচ্ছা করবো। প্রথমে আসবে সাইন -θ, সূত্রের মাইনাস সাইন -θ1। এবার ঠিক আছে, ব্যাস ঘুরে গেল পুরো রাশিটা। তো এইটা আসলো। তা আমি তো এটা করিনি, আমি কি করেছিলাম, পরিবাহীর ওপরে বের করতে চাইছিলাম। আমি পরিবাহীর ওপরে কোনো একটা বিন্দুতে করতে চাইছিলাম। এখন কি করেছি আমি, পরিবাহী থেকে ওপরে কিন্তু অন্য একটা বিন্দুতে করেছি। এবার এই জায়গাটা দেখার বিষয় দেখ, আমি যদি এই বিন্দুটাকে আরও কাছে নিয়ে আসি, ধীরে ধীরে এখানে নিয়ে চলে আসবো, একটু যদি কাছে নিয়ে আসি তাহলে কোনটা বেড়ে যাচ্ছে না দেখতো, θ1 বেড়ে যাচ্ছে, θ2ও বেড়ে যাচ্ছে। আরও কাছে নিয়ে আসলাম, θ1 আরও বেড়ে গেল, θ2 আরও বেড়ে গেল। এইভাবে যখন ওপরে চাপিয়ে দিব তখন 90-90 হয়ে যাবে না দুজনেই, বুঝতে পারছিস ব্যাপারটা? আচ্ছা, তাহলে একদম দুজনে যদি 90-90 হয়ে যায় তাহলে এই পুরো রাশিটা I/r ইন্টু, তাহলে পরিবাহী তারের উপরে যে কোনো একটা বিন্দুতে জিরো হবে। ঠিক আছে, দেখে মনে হচ্ছিলো যে জিরো হয়ে যেতে পারে, হয়তো সেটাই আসলো। তাহলে দীর্ঘ ঋজু পরিবাহী তারের জন্য কটা কেস করলাম, 3টে কেস করলাম। যদি অসীম দৈর্ঘ্যের হয়ে যায় তাহলে μ0/4π 2I/r, অর্ধ অসীম হাফ করে দিলি। আর যদি পরিবাহী তারের উপর যে কোনো একটা বিন্দু হয় জিরো, মনে থাকবে? থিওরিও করতে হবে প্লাস সূত্রগুলোও মনে রাখতে হবে। একটা দুটো প্রবলেম করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো। উদাহরণ 2টা দেখ। উদাহরণ 2, ওরকম ধৈর্য যদি না থাকে তাহলে হবে? কোনটা দেখতে বললাম? উদাহরণ 2 দেখ, কোশ্চেনটা কি বলেছে, পরস্পর 0.2 মিটার দূরত্বে থাকা দুটি সমান্তরাল ঋজু তারের মধ্য দিয়ে বিপরীত দিকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার দুটি সমতলে অবস্থিত PQR 3টা বিন্দু আছে, ক্ষেত্রের মান আর অভিমুখ নির্ণয় করো। ঠিক আছে, আর একটা বলিনি তোদেরকে, থাক ওটা আর বলবো, ওটা ভেবে হাসি পাচ্ছে। এই দুটো তো ঠিক আছে বুঝলি, বলে কি এই দুটোই রাখতে হবে, বুঝতে পারলি না, ছেড়ে দে। এইদিকে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, এইদিকে উল্টো দিকে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে। টোটাল দূরত্ব অঙ্ক বুঝতে পারবি না, এইদিকে দেখ, ওগুলো পরে মন দিস। 0.2 মিটারের গ্যাপ আছে, ঠিক আছে। এইখানে একটা বিন্দু বলে দিয়েছে যে বিন্দুতে বের করতে হবে, না এখানে একটা বিন্দু P, এখানে একটা Q আর এখানে একটা R, 3টা বিন্দু বলে দিয়েছে। এই 3টা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, গ্যাপগুলো দেওয়াই আছে। এটা 0.1, তো এটা তো তুই বুঝতেই পারছিস 0.1 হবে যদি এটা মাঝখানে হয়, ছবিতে দেওয়া আছে অলরেডি 0.1, আর এটা হচ্ছে 0.1। এরকমভাবে গ্যাপগুলো দেওয়া আছে। দুটো তারের মধ্যে দিয়ে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, দুটো আলাদা আলাদা ডাইরেকশন আছে। বলেছে চৌম্বক ক্ষেত্রের মানও বের করতে হবে, অভিমুখও বের করতে হবে। আর এই পরিবাহী তারগুলো হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার। যদি কোনো কিছু বলে না দেয়, অ্যাঙ্গেলের কোনো যদি কনসেপ্ট না দেওয়া থাকে, তুই অসীম দৈর্ঘ্যই ধরবি এটাকে, কারণ অ্যাঙ্গেলই তো দেওয়া নেই, তাহলে তুই অ্যাঙ্গেল বসাবি কি, উপায় নেই।
অসীম দৈর্ঘ্য ধরে চলবো। প্রথমত পি বিন্দুতে বের করবো, মনে কর পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। পি বিন্দুর পাশে একটা তড়িৎবাহী তার আছে, সেটা হচ্ছে এটা। এর পাশে আরেকটা তড়িৎবাহী তার আছে, সেটা এটা পাশেই আছে, এটাকে আবার বাদ দিলে চলবে না। তো এই অসীম পরিবাহী তারের জন্য যদি আমি এখানে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তাহলে ফর্মুলা হচ্ছে μ0/4π 2I/r, তাই না রে? মানে μ0/4π 2I দেওয়া আছে, কত দেওয়া আছে? 5 অ্যাম্পিয়ার। তাহলে 2 × 5, আপাতত আই রেখে দিচ্ছি, পরে ভ্যালু বসাচ্ছি। আচ্ছা এরকমই থাক। আর এর ভ্যালু কত? 0.1, μ0/4π 2 × 5/0.1, ঠিক আছে? এটা একটা ভ্যালু বেরোলো। আচ্ছা BP1 BP2, মানে পি বিন্দুতে আরেকটা বের করবো, কার জন্য? এইটার জন্য, ওটাকে আমি BP2 বলে দিচ্ছি। তো BP2-র জন্য যখন বের করবো μ0/4π একবারে লিখবো, দেখ 2 × 5, ওর মধ্যে দিয়েও কারেন্ট 5 যাচ্ছে, আর ডিস্টেন্স কত? 0.3, 0.1 ডিস্টেন্স। ওকে, তো এইটা হচ্ছে রাশিমালা, মানে এই বিন্দুতে দুটো চৌম্বক ক্ষেত্র বের করে নিয়েছি। ব্যাপার হলো এই দুটো চৌম্বক ক্ষেত্রকে আমি এখানে যোগ করে লব্ধি বের করবো না বিয়োগ করে বের করবো? এটা তো ভেক্টর কোয়ান্টিটি, যোগ করে বের করবো না বিয়োগ করে বের করবো? কী করে বোঝা যাবে? আমাকে দেখতে হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। এর জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, আর ওর জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে। যদি সেম ডাইরেকশন হয় তাহলে যোগ করবো, বিপরীত ডাইরেকশন হলে মাইনাস করে দেবো, তাই না? তো এখানে যদি চৌম্বক ক্ষেত্র বের করতে হয় কোন কোন নিয়ম অ্যাপ্লাই করবো বলতো? এক হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম। তোরা যখন লিখবি বলবি যে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম থেকে পাচ্ছি, কিন্তু ইউজ করবি ডান হাতের মুষ্টি নিয়ম, একই কাজ হবে দুজন, ঠিক আছে? লিখবি ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম থেকে পাচ্ছি স্ট্যান্ডার্ড, কিন্তু ইউজ করবি ডান হাতের মুষ্টি নিয়ম। এই দেখ ডান হাতের মুষ্টি নিয়ম, মানে তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে, এই ডাইরেকশনটাতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এটাকে আমি ধরে নেব ডান হাত দিয়ে, এমনভাবে ধরবো যাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎবাহী পরিবাহীর অভিমুখে নির্দেশ করে, তড়িৎ প্রবাহের অভিমুখে। তাহলে আমার হাত যদি দেখিস এইদিকে ঢুকছে আর এদিকে বেরাচ্ছে, এই বিন্দুটাতে কী হচ্ছে? ঢুকছে এদিকে আঙুলগুলো, আর এই বিন্দুতে আঙুলগুলো দেখ এদিকে বেরাচ্ছে, ইমাজিন করতে পারছিস? এইরকমভাবে ঘুরে যাচ্ছে। তো এই বিন্দুতে এই তারের জন্য চৌম্বক ক্ষেত্র কী হচ্ছে? ঢুকছে, আর এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কী হচ্ছে? বেরিয়ে আসছে। এরকমভাবে চিহ্ন দিয়ে বোঝানো হয়। ট্রেনের পিছনে ক্রস দেওয়া থাকে, মানে চলে গেল, এটা কি হলো? ভেতরে ঢুকে গেল, চলে গেল, আর এটা ফুটো করে বেরিয়ে আসছে, ধর এরকম মনে রাখবি। তো এরকমভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এটাকে। তাহলে এই বিন্দুতে এই তারের জন্য চৌম্বক ক্ষেত্র এই দিকে বাইরে আসছে, এখানে লিখে দেবো ব্র্যাকেটে পৃষ্ঠা সাপেক্ষে লম্বভাবে বাইরের দিকে বা বহির্মুখী, হলো সাহিত্যিক ভাষা। পৃষ্ঠা সাপেক্ষে লম্বভাবে বহির্মুখী মানে এদিকে বেরিয়ে আসছে। এই যে তারটা আছে এর জন্য এখন এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা দেখব। এই তারটার মধ্যে দিয়ে তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে? ডাউনওয়ার্ডস, নিচের দিকে। তাহলে একে এমনভাবে ধরবো, এরকমভাবে ধরতে হবে। তাহলে তুই যদি দেখিস তুই ওই দিকে চৌম্বক ক্ষেত্র বের করবি পরিবাহী তারটা, না এই দিকে বের করবি? এই যে পরিবাহী তারটা ওর ওই দিকে চৌম্বক ক্ষেত্র বের করছিস না এই দিকে? এই দিকে বের করছি, এখানে বের করছি আমি। ভালো করে দেখ, যখন আমি এই পরিবাহী তার নিলাম এর জন্য চৌম্বক ক্ষেত্র এই দিকে ঢুকে যাচ্ছে আর এর জন্য এইদিকে বেরিয়ে আসছে। যখন আমি এই পরিবাহী তারটা নেব এর জন্য চৌম্বক ক্ষেত্র এদিকে কী হবে? এরকমভাবে যদি ধরি, দেখ বেরিয়ে আসছে এদিকে, তাহলে এর জন্য এখানে বেরিয়ে আসছে, কিন্তু এর জন্য এই সাইডটাতে কী হচ্ছে? ঢুকে যাচ্ছে, এইভাবে দেখ আঙুল ঢুকে যাচ্ছে, তাই না? তাহলে এর জন্য এখানে কী হচ্ছে? ঢুকে যাচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দেবো পৃষ্ঠা সাপেক্ষে লম্বভাবে অন্তর্মুখী। ক্লিয়ার হলো কিনা বল? তাহলে দুজন অপোজিট সাইডে হলো, অপোজিট সাইডে যদি হয়ে যায় তাহলে এদেরকে কী করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে লব্ধি বিপি যদি বের করতে হয় এদের দুজনকে মাইনাস করবো, বড় কোনটা রে? ওপরটা বড়। তাহলে BP1 থেকে মানে μ0/4π ইন্টু 10, 5 দুগুণে 10, কমন নিয়ে নিলাম 1/0.1 মাইনাস 1/0.3। বুঝতে পেরেছিস? তো যেটা থেকে মাইনাস করলাম বড়টা থেকে মাইনাস করলাম পজিটিভ নাম্বার পাবো, তাহলে বড়টা ডাইরেকশন হবে, মানে পৃষ্ঠা সাপেক্ষে লম্বভাবে বহির্মুখী হবে। বুঝতে পেরেছিস? বুঝতে পারলি এটা? আচ্ছা, তাহলে এটাকে ইরেজ করছি, এবার অন্য একটা পয়েন্টে বের করতে যাবো। মিটিয়ে দিলাম এটা, কারো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারিস। নেই? এবার বের করবো কিউ পয়েন্টে। কিউ পয়েন্টে বের করবো, দেখ এই বিন্দুটাতে। যখন এই বিন্দুতে বের করবো কার কার জন্য বেরাবে? একটা এই পরিবাহী তারের জন্য আর একটা এর জন্য, তাই না? খেয়াল করে দেখ এখানে যে মানটা পাবো চৌম্বক ক্ষেত্রের দুজনের জন্য সেমই হবে, কারণ এও যতটা দূরত্ব আছে এও ততটা দূরত্ব আছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? যে বিন্দুতে বের করছি সেখান থেকে দূরত্ব 0.1, এখান থেকে দূরত্ব 0.1।
তাহলে আমি যদি এরকম লিখি যে বি কিউ ওয়ান সেটা হচ্ছে μ0/4 2 ইন্টু আই বাই আর, আর বি কিউ টু μ0/4 2 ইন্টু আই বাই আর। ঠিক আছে কিনা বল? ঠিক আছে, এবার আমাদেরকে তো অভিমুখটাও লিখতে হবে, তাই না? অভিমুখ কী হবে এখানে দেখ, যখন তুই এই পরিবাহী তারের জন্য বলবি, এই পরিবাহী তারের জন্য এটা হলো ডাইরেকশন, ডান হাতের মুষ্টি নিয়ম, আঙুল কী হচ্ছে এই দিক দিয়ে ঢুকছে আর ওই দিক দিয়ে বেরিয়ে আসছে, এদিকে কী হচ্ছে ঢুকছে আর এই দিক দিয়ে বেরিয়ে আসছে, তার মানে এখানে ক্রস আসছে, তাহলে এটা অন্তর্মুখী হয়ে গেল। পুরো লাইনটা লিখবি তোরা, ঠিক আছে? এই পরিবাহী তারের জন্য দেখ, পরিবাহী তারের জন্য নিচের দিকে যাচ্ছে, ডান হাতের মুষ্টি নিয়ম ধরে নিলাম, বৃদ্ধাঙ্গুষ্ঠ নিচের দিকে আছে, আঙুলের ডাইরেকশন দেখ, ঢুকছে আর ওদিক দিয়ে বেরাচ্ছে, তাহলে এই পরিবাহী তারটার ওদিকে কী হচ্ছে বেরাচ্ছে আর এদিক দিয়ে ঢুকছে, তাহলে এখানেও ক্রস, তাহলে এটাও অন্তর্মুখী, দুজনেই ঢুকছে, তার মানে এখানে কী করবো যোগ করে দেবো। বোঝা গেছে কি? সিমিলারলি এই পয়েন্টটাতে করতে গেলে এটার মতোই হবে, তাই না? শুধু অভিমুখটা চেঞ্জ হবে, মানের দিক থেকে সেম আসবে। পারবো করতে? এটা উদাহরণে করেও দেওয়া আছে, তোরা নিজেরাও ট্রাই করবি, তারপরে উদাহরণটা দেখবি। বুঝতে পারলি? আজকে এতটুকুই। বায়োসাভার্ট সূত্রে আরও দুটো অ্যাপ্লিকেশন থেকে গেল, পরের দিন করাবো। তারপরে অ্যাম্পিয়ারের সূত্র আছে, ওটাও করব। বল কোন বিন্দুতে বের করা বলছি, পি না কিউ? প্রথমটা পি, হ্যাঁ এদিক দিয়ে বেরাচ্ছে, তখন এখানে লিখেছিলাম পৃষ্ঠা সাপেক্ষে লম্বভাবে বহির্মুখী, এটা বেরিয়ে আসছে না বাইরের দিকে, তাই জন্য লিখেছিলাম বহির্মুখী, পৃষ্ঠাটা সাপেক্ষে লম্বভাবে বাইরের দিকে আসছে। ওকে, বই দেখিয়ে দিই।